আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল ফাইনাল টাচ নোটাতে ফাউন্ডেশন পড়িয়ে পড়িয়ে পড়ে বারবার মাথায় আসে, তাই না? যদিও জি। চোখে দেখতে পাচ্ছি ফাইনাল টাচ, মাথায় আসছে ফাউন্ডেশন। আসলে ফাউন্ডেশন নোটই পাস করা হবে আপনাদের, আর ফাইনাল টাচ তো ফাউন্ডেশন নোটের উপরে কি রিভিশন। আপনাদের আরেকটু রিভিশন, তাই না? জি স্যার। যাদের ফাউন্ডেশন নোট পড়া আছে তাদের এই নোটটা পড়তে সুবিধা হবে এবং পড়াটা আরো স্ট্রং হবে মনে রাখতে। এখানে মনে রাখার কৌশলগুলো কাজে লাগবে, র্যাপিড রিভিশন কাজে লাগবে, মডেল টেস্টগুলো তো কাজে হ্যাঁ স্যার, লাগবে। ফাউন্ডেশন নোটটা আসলেই অনেক সুন্দর, মানে অল্পের ভিতর খুবই সুন্দর ভাবে আবার উপস্থাপন করা। আবার এই ফাইনাল টাচ নোট যেটা করেছে কি, একের মধ্যে বেশ কয়েকটা বিষয় আমি দিয়ে দিয়েছি। বাজারে অনেক কি আছে, রিভিশন আছে, কিন্তু আমার মতন কৌশল দেওয়া নাই, শর্ট সাজেশন না। এভাবে দেওয়া নাই। তারপরে আরেকটা কি আছে, আমার এই রিভিশনের মধ্যে কি দিয়েছি, মডেল টেস্ট দিয়ে দিয়েছি, তাই না? জি স্যার, এটাও একটা ইউনিক। হ্যাঁ, তাহলে আপনাকে দুইটা বই কিনতে হচ্ছে না, মার্কেটে অনেক বই আছে, একটা হ্যাঁ। রিভিশনের জন্য কিনো, আবার মডেল টেস্টের জন্য কিনো, বাড়তি খরচ। তাহলে আমরা শুরু করছি। বিষয় 6, দেওয়ানি কার্যবিধি। আরেকটা বিষয় থাকবে, সেটা ফৌজদারি কার্যবিধি। যারা ইউটিউবে ভিডিও দেখছেন কয়েকজন কমেন্ট করেছেন যে স্যার ফৌজদারি কার্যবিধির ভিডিও দেন। ফৌজদারি কার্যবিধিতে অনেকগুলো কি আছে, সংশোধনী আছে, তাই না? এবং সংশোধনী হ্যাঁ। থেকে প্রায় আশা করছি 7-8টা প্রশ্ন কমন আসবে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর। তো ওই আইনটা শেষে রাখবো এবং ঈদের আগে সেটার ক্লাস হচ্ছে না, ঈদের পরেই সেটা ক্লাস হবে এবং ঈদের পরেই ভিডিও পাবেন। আশা করছি 3-4 তারিখের দিকে ফৌজদারি কার্যবিধির ভিডিও আমার ইউটিউবে আসবে। তাহলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 শুরু করছে। এটাও গুরুত্বপূর্ণ আইন, এখানেও সাম্প্রতিক সংশোধনী এসেছে, সেটা আমরা দেখব। 20টি প্রশ্ন, 20টি নম্বর। শর্ট সাজেশন 2026, এখানে আমরা ধারা পড়ব 48টি 153টির মধ্যে, এবং এখানে যে দেওয়ানি আদালত আইন 2021-এ সংশোধন হয়েছে সেটা পড়ব, 18, 19 এবং 21। এবং আদেশ ও বিধি পড়ব, 32টি আদেশ থেকে 68টি বিধি। আমি সম্ভবত এই ব্যাচের দ্বিতীয় ক্লাসে শর্ট সাজেশনগুলো সব 7 ট্রেনের একসঙ্গে দেখিয়ে দিয়েছি, তাই এটা আমি ডিটেল বলছি না। র্যাপিড রিভিশন। র্যাপিড রিভিশনে এখানে দেখবেন যে এই আইনটি 2008 সালের 5 নং আইন, সর্বপ্রথম বিধিবদ্ধ বা উনিশশো কোডিফাইড আটষট্টি হয়। সিপিসি হচ্ছে 1859 সালে এই আইনটি প্রণয়ন বা পাশ হয় 21শে মার্চ। 26শে মার্চ হলে সুবিধা হতো মনে রাখতে, তাই না? জি স্যার। 21শে মার্চ দুই জি হাজার স্যার। আট এবং এটা কার্যকর হয় নিউ ইয়ার মানে 1লা জানুয়ারি 2009 সালে, অর্থাৎ পরবর্তী মাসের পরবর্তী বছরের প্রথম দিন। এটা সর্বশেষ সংশোধন হয় 2026। আমার কাছে নোট নিয়েছেন এক ভাই, আমাকে একটা মেসেজ দিয়েছেন, স্যার অনেক গাইডে দেখছি যে 2025-এ সর্বশেষ সংশোধন। হ্যাঁ, ওদের তাই হবে যদি এপ্রিলের আগে বই মার্কেটে আসে, তাই না? লাস্ট হ্যাঁ। আপডেট তো করতে পারবো না। কারণ ওরা তো আপডেট করতে পারেনি কো। আর আমি যেহেতু এটা আপডেট করলাম, আমার ফাউন্ডেশন নোটে তো আমি 25 দিয়ে রাখছি, তাই না? 10 এপ্রিল 2026-এ এই নোট এই আইনটা কি হয়, লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়। কারণ আগে ছিল অর্ডিন্যান্স, ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সরকার যেটা করে গিয়েছেন সেটাই তারেক রহমান সরকার কি করলো, অ্যাক্ট হিসাবে সেটা পাশ নিয়ে আসলো, করলো। মানে একই পরিণত জিনিস করবে। অ্যাক্ট হিসাবে আসলো, আগে ছিল অর্ডিন্যান্স। এটি আইনে অবশ্যই পরিণত করবে। প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল, নামের মধ্যে প্রসিডিউর আছে, তাই না? জি। এই আইনের যতগুলো ধারা আছে 153টি, এগুলো সংশোধন করতে পারে শুধুমাত্র কে, জাতীয় সংসদ। তার মানে ইউনূস সরকার যে সংশোধন করেছিলেন সেগুলো তার করার কি ক্ষমতাই নাই, কারণ তখন জাতীয় সংসদ ছিল না, ছিল কি না। একটি ইন্টারিম গভর্নমেন্ট বা একটা কি আপৎকালীন সরকার ছিল। তাই তার নাম তো প্রধানমন্ত্রী তিনি ছিলেন না, তিনি কি প্রধান উপদেষ্টা ছিলেন, তাই না? জি। তো এই জি। কারণে অর্ডিন্যান্সটাকে, এখানে অর্ডিন্যান্স কেন বলা হচ্ছে, রাষ্ট্রপতি যেগুলো পাশ করেন তার ক্ষমতায় সেটাকে অর্ডিন্যান্স বলে। তো অর্ডিন্যান্স হয়ে গেল এবার অ্যাক্ট, জাতীয় সংসদের মাধ্যমে, তাই না? জি স্যার।
আর দেওয়ানি আদালত আইন 1887 বা 87 সর্বশেষ সংশোধন হয়েছে কত? 26 সালেই হয়েছে। বুঝতে পেরেছেন? আমরা 21 জি সালের গুলো দেখবো, কিন্তু 26 সালেই হয়েছে। কি কি? সহকারী জজের পরিবর্তে সিভিল জজ নামটা শুধু অ্যাড হয়েছে, তাই তো? জি আর যেগুলো সিনিয়র সহকারী জজ, সেগুলো সিনিয়র সিভিল জজ। তাই আমি একটা মনে রাখলেই বাদ বাকি মনে থাকবে, তাই তো? জি সহকারীটা বাদ। হ্যাঁ, সহকারী শব্দের পরিবর্তে সিভিল। জি স্যার। সংজ্ঞা সমূহ বা ডেফিনেশনস ধারা 2 আছে। তো এখানে ডিগ্রি, রায়, অন্তর্বর্তীকালীন মুনাফা, এই সংজ্ঞাগুলো আপনাদের পড়ে নিতে হবে, কোনটা ডিগ্রি কোনটা ডিগ্রি নয়। তা ডিগ্রি, ডিগ্রি এবং আদেশের মধ্যে পার্থক্য। ডিগ্রি হচ্ছে ডিক্রি, ডিক্রি হচ্ছে একেবারে শেষে ফাইনাল রিপোর্ট। হ্যাঁ, শেষে ফাইনাল রিপোর্ট, আদালতের ফাইনাল একটা ফলাফল। যেমন একটা স্কুলে 2বার বা 3বার পরীক্ষা হয়, একটা ইউনিভার্সিটিতে মনে করেন যে 2বার পরীক্ষা হচ্ছে, একটা মিড টার্ম হচ্ছে সেমিস্টারের, আর একটা ফাইনাল টার্ম, তাই না? তো মিড জি টার্মের রেজাল্টটাকে আমরা কি বলবো? আদেশ। আর ফাইনালে যেটা হচ্ছে সিজিপিএ লাস্টে, সেটাকে ডিগ্রি, তাই না? স্যার লাস্টে যেটা আপনি পেলেন, তো মানে চূড়ান্ত যেটা সিদ্ধান্ত, সেটাই হচ্ছে ডিক্রি, চূড়ান্ত ভাবে। আর রায়টা কি? ডিক্রি হোক বা আদেশ হোক, যেটাই দেওয়া হোক না কেন, আদালত সেটা কেন দিলেন সেটার একটা কি থাকে, যৌক্তিকতা থাকে। যেমন ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে প্রদত্ত বিচারকের বিবরণ, মানে উনি একটা ব্যাখ্যা দিয়ে থাকেন যে আমি এই যে আদেশ বা ডিক্রি দিলাম, এটা এই কারণে দিলাম, তার একটা ব্যাখ্যা দেয়। আইনের ব্যাখ্যা আসতে পারে, বা এখানে কোনো প্রমাণের ব্যাখ্যা নিয়ে আসতে পারেন উনি। কারণ উনি ইচ্ছা মতন যাতা তো আর দিতে পারেন না, তাই না? উনি কেন সিদ্ধান্ত জি দিলেন স্যার। তার পেছনের যুক্তিকতা উনি এখানে তুলে ধরেন রায়ে। ঠিক আছে? স্যার যেটা তাহলে কিন্তু আমরা স্যার ফাইনালি মানে ভাই। পড়ছি দেওয়ানি কার্যবিধির র্যাপিড রিভিশন অংশ। বলছিলাম যে, আপনি কি বলছিলেন বলেন, রায় বা জাজমেন্ট আমি বিষয়ে। বলছিলাম, জি জি ওই মানে ডিগ্রির বিষয়ে স্যার, ওই আপনি যে হাই স্কুল লাইফের যে পরীক্ষাতে উদাহরণ দিলেন, যে আমি বলছিলাম যে স্যার আমরা তাহলে ভাইভা পর্যন্ত পার করে যদি মানে রেজাল্ট আসে, তাহলে আমরা ডিগ্রি পাবো অ্যাডভোকেট হিসেবে নাকি হ্যাঁ, স্যার? ওইটা ডিগ্রি। আপনার যেদিনকে আপনার ভাইবার রেজাল্ট হবে সেটাই ডিগ্রি। আর জি জি এমসিকিউ, রিটেনের রেজাল্ট, এগুলো সব কি আদেশ, যে হ্যাঁ এই আদেশ ব্যক্তিরা পাশ করলো, এই ব্যক্তিরা ফেল করলো। এই আদেশ মানে এমসিকিউ পাশ করলো, এখন রিটেনের জন্য সে কি এলিজিবল, জি রিটেন পাশ করলো সে ভাইবার জন্য এলিজিবল, এগুলো সব আদেশ। আর যখন ভাইবার রেজাল্ট হবে সেটা হচ্ছে কি ডিগ্রি। ঠিক আছে? জি জি স্যার। জি স্যার। চূড়ান্তটা। জি আর অন্তর্বর্তীকালীন মুনাফা হচ্ছে বেআইনিভাবে স্থাবর সম্পত্তি দখল করে, মানে জোরপূর্বক কারো সম্পত্তি, অন্য কারো সম্পত্তি দখল করে নিতে হবে, জি তা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে। হ্যাঁ, দখল করে লাভ করলে, দখল করলো এবং সেটা থেকে প্রফিট হলো। যেমন একটা পুকুর, পুকুরে মাছ আছে, দখল করে নিয়ে মাছ বিক্রয় করলে কি লাভ, মানে রেডি জি টাকা, তাই না? জি তারপর আম বাগানে গাছে আম আছে, আম পেড়ে বিক্রয় করে দিল, লাভে লাভ। লিচুর বাগান, লিচু পেড়ে বিক্রয় করে দিল, লাভ। ধান ক্ষেত আছে, ধান পেকে গেছে, পুরো ধান ক্ষেত দখল করে নিল, ধান কেটে বিক্রয় করে দিল, সে টাকাটা লাভ হলো। বুঝতে পারলেন? জি স্যার। জি তারপর একটা মার্কেট পুরোটা দখল করে নিল, মার্কেটে 20টা দোকান আছে, দোকানের ভাড়া তুলছে, সেটা কালেকশন করছে, সেটা লাভ। মানে কোনো কাজ না করে একেবারে বসে থেকে টাকা, তাই না? জি তো এটাকে বলছে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন প্রফিট। এখন তবে দখল করে উন্নয়ন বা নির্মাণ করে লাভ করলে, মনে করেন একটা ফাঁকা জায়গা দখল করে নিচ্ছে, সে নিজে সেখানে কি করেছে, দোকান দোকান একটা ঘর। দোকান নির্মাণ করেছে বা বাড়ি নির্মাণ করেছে, করে সেখান থেকে লাভ করছে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন মুনাফা না। বুঝতে পেরেছেন? তাহলে জি শুধুমাত্র সেটা বেদখল, কিন্তু অন্তর্বর্তীকালীন মুনাফা না। অন্তর্বর্তীকালীন মুনাফায় সুদ অন্তর্ভুক্ত থাকবে। যেমন বাদী মামলা করলো যে স্যার এই জমিটা আমার দখলে ছিল, সে বেদখল করে নিয়েছে, এই সম্পত্তিতে 10টা দোকান আছে এবং প্রতি দোকান থেকে 10,000 টাকা করে আমি কি ভাড়া পেতাম, তাহলে প্রতি মাসে আমার 1 লক্ষ টাকা করে কি হচ্ছে, লস হচ্ছে, তাই না? হ্যাঁ এবং ওই বিবাদী এই টাকাটা কালেকশন করছে এত তারিখ থেকে। এখন মামলা চললো 5 বছর, 5 বছরে 5 বারং 60, 60 হয় না, 60 মাস। জি হ্যাঁ
60 মাস মানে 60 লক্ষ টাকা তার অন্তর্বর্তীকালীন মুনাফা হয়ে গেল উইথাউট ইন্টারেস্ট। এবার বললো যে স্যার এই টাকাটা যদি আমি আহ, যদি আমি তো নিয়ে খরচ করে ফেলতাম না, হয় ব্যাংকে রাখতাম না হলে অন্য ব্যবসা করতাম, আমার তো আরো কিছু মুনাফা আসতো, আসতো কিনা? তা আমি হ্যাঁ, 5 বছর ধরে এই 60 লক্ষ টাকা আরেকজনের কাছে পড়ে আছে, তাহলে আমি এটা ব্যাংকিং ইন্টারেস্ট চাচ্ছি। তাহলে সিভিল মামলায় ব্যাংকিং ইন্টারেস্ট ম্যাক্সিমাম 6% দেয়, তাহলে ওইটার উপরে আবার 6% ব্যাংকিং ইন্টারেস্ট অ্যাড হবে। বুঝতে পারলেন? জি, ছয় স্যার পার্সেন্ট ব্যাংকিং ক্লিয়ার। ইন্টারেস্ট 60 লক্ষ টাকার উপরে 6% যুক্ত করে যেটা আসে এটা আবার অ্যাড হবে। এটাই হচ্ছে মিন প্রফিট। যদি মামলায় বাদী জিতে সম্পত্তি ফেরত পাবে, আবার এই 60 লক্ষ টাকা প্লাস 6% সুদ সব ফেরত পাবে। ক্লিয়ার? জি স্যার। সাধারণ এখতিয়ার, নিষেধ না থাকলে সম্পত্তি, অফিস, পদ, ধর্মীয় কার্য, উৎসব সহ সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার কে করবে? সিভিল কোর্ট। ধারা 9 আছে, মানে একটা অ্যাবসুলেট জেনারেল পাওয়ার দেওয়া হচ্ছে সিভিল ন্যাচারের মামলা করার জন্য। একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে মোকদ্দমা স্থগিত রাখা, একটা মামলা হয়েছে আবার আরেকটা মামলা করছে, তাহলে পরের মামলাটা কি হবে? স্থগিত থাকবে, দ্যাট ইজ জি, রেস সাবজুডিস। 10 ধারা। জুডিস। রেস জুডিকাটা, প্রথমে একবার মামলা হলো যেটাকে দোবারা দোষ বলছে, পরে মামলা করলে দোবারা দোষ মানে আর বিচার করা যাবে না। প্রথমে মামলা করলো, মামলা রায় হয়ে গেছে, 10 ধারায় দুইটা মামলায় চলমান, আর 11 ধারায় আগের মামলাটাও চলমান নাই, আগের মামলাটা শেষ হয়ে গেছে, রায় হয়েছে বা আদেশ হয়েছে, আর পরের মামলায় হচ্ছে আবার করতে যাচ্ছে একই বিষয়ে, তাহলে পরের মামলা করতেই দিবে না, ডিরেক্ট খারিজ। ওই তামাদি আইনের 3 ধারার মতন, তামাদি অন্তে খারিজ, তো একবার যেটা নিষ্পত্তি হয়েছে পরে মামলা করলে খারিজ। ঠিক আছে? জি, এই এগারো রাইট স্যার। 11 ধারায় 6টি ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আছে। 6টি ব্যাখ্যায় বলা হচ্ছে, এই ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? যেমন চতুর্থ ব্যাখ্যায় বলা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, পরোক্ষ দোবারা দোষ। ঠিক আছে? বাকিগুলো পড়ে নেবেন, এটা কিন্তু এসেছিল একবার। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা কয়টি আইন, এই যে রেস জুডিকাটার যে নীতি, এটা একটি আইন ও ঘটনার সম্মিলিত বিষয়। তার মানে ঘটনাও দেখবে আগে মামলা ছিল কিনা এবং সেটা নিষ্পত্তি হয়েছে কিনা, পরে আবার একই পক্ষগণ মামলা করেছে কিনা, এটা হচ্ছে ঘটনা। আর আইন হচ্ছে 11 ধারা যেটা স্ট্রিক্ট কথা বলছে সেটা। তার মানে দুইটার সম্মিলিত মিশ্র বিষয়। যেমন তামাদের জি, বিষয়টা কি আইন ও ঘটনার সম্মিলিত মিশ্র বিষয়, তেমনই। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। 11 ধারার রেস জুডিকাটা টার্মটি শুধুমাত্র শিরোনামে একবার ব্যবহৃত হয়েছে, এছাড়া কোথাও একবারও ব্যবহার হয়নি পুরো সিপিসিতে। 11 ধারা। আচ্ছা বলেন তো, রেস সাবজুডিস কতবার ব্যবহৃত হয়েছে 10 ধারায় বা ওই একবারও হয়নি স্যার। সিপিসির অন্য কোনো জায়গায় হয়েছে কি? না, না, দেখিনি স্যার। এটা কোথাও হয়নি, সাবজুডিস। কোথাও হয়নি। জি, না। জি, সাবজুডিস 10 ধারায় কোথাও ব্যবহার হয়নি শব্দটা, রেস জুডিকাটাটা শিরোনামে একবার ব্যবহার হয়েছে। একবার। জি, আচ্ছা তাহলে রেস সাবজুডিস, হ্যাঁ, এইটার যে শিরোনাম সেটা হচ্ছে ওই যে মোকদ্দমা স্থগিত রাখা, হ্যাঁ, স্টে অফ শুট। হ্যাঁ, 10 ধারার শিরোনাম কি? স্টে অফ শুট, যেটাই হচ্ছে শুট। ল্যাটিন ভাষায় রেস সাবজুডিস। ঠিক আছে? জি, ঠিক আছে। এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। 15 ধারে বলা হচ্ছে আপনি যে মামলা করবেন সেটা সর্বস্তরের আদালতে করতে হবে। ঠিক আছে? আপনি যদি নিচে মনে করেন যে রিক্সা থেকে বা আপনি একটা কার থেকে নামলেন, এখন বাসায় প্রবেশ করবেন, বাসায় যদি লিফট থাকে, আপনি যদি 10 তলায় বসবাস করেন, তাহলে কি করবেন? লিফটে দিয়ে কোথায় চলে যাবেন? 10 তলায়, তাই না? জি। তো এখন আপনি কি করবেন? সিঁড়ি দিয়ে কি আগে 3 তলা উঠবেন, উঠে 3 তলাতে লিফটে উঠবেন, না গ্রাউন্ড ফ্লোরেই, যে গ্রাউন্ড মানে একদম গ্রাউন্ডেই যেটা নিচতলা থেকে ফ্লোর স্যার। আছে, নিচতলা থেকে একদম একটু নিচতলা আপনি থেকে। লিফটে উঠবেন, উঠবেন না? জি, যে না আগে একটু আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে নিই তারপরে লিফটে উঠবো, এটা করবেন না একবারে নিচ থেকে লিফটে উঠবেন? নিচ থেকে স্যার। এটা মনে রাখার জন্য সুবিধা যে সর্বনিম্ন নিম্ন স্তরের আদালতে করতে হবে। এখন মনে করেন যে যদি সিভিল মামলা 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আমাকে করতে হবে সিভিল জাজ কোর্টে, কিন্তু 15 লক্ষ প্লাস হয়ে যায় যদি, তাহলে আমাকে আর সিভিল জাজ কোর্টে দেওয়ার বিধান নাই, বলবে যে আমার আর্থিক এখতিয়ারের বাইরে চলে গেছে, তখন সিনিয়র হ্যাঁ, সিভিল জজ আদালতে যেতে হবে। 25 লক্ষ টাকা পর্যন্ত, হ্যাঁ, 25 লক্ষ টাকা এক্সিড হয়ে গেলে তখন সিনিয়র সিভিল জাজ বলবো আমার এখতিয়ারের বাইরে চলে গেল,
এবার আপনি চলে যান কি যুগ্ম বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। ঠিক আছে, 15 লক্ষ প্লাস এবং কোটি কোটি টাকা, 1000 কোটি, 100 কোটি, 500 কোটি টাকা হলো ওই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, মানে সীমাহীন পর্যন্ত। ঠিক সীমাহীন। আছে, যেখানে বিষয়বস্তু অবস্থিত মানে যেখানে জমি অবস্থিত মামলা সেখানে করতে হবে, এটা তো স্বাভাবিক নিয়ম, তাই না? জি। তাই আদালতের নামে আলাদা করেই থাকে যে থানার নাম দিয়ে দেয়, যেমন পুঠিয়া সিভিল জাজ আদালত রাজশাহী। পুঠিয়া আমাদের একটা উপজেলার নাম এবং আমি পুঠিয়া উপজেলারই বাসিন্দা। আমার এনআইডি কার্ডে পুঠিয়ায় লেখা আছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের এলাকা আবার মেট্রোপলিটন রাজশাহীর এলাকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। মানে উপজেলা আমাদের পুঠিয়া, কিন্তু আবার থানা পুঠিয়া আগে ছিল, বর্তমানে সেটা হয়ে গেছে বেলপুকুর। সেটা আরএমপি মানে মেট্রোপলিটন পুলিশ আরএমপির মধ্যে চলে গেছে। যদিও আচ্ছা। কাগজ কলমে আমাদের সবকিছুই কি পুঠিয়া লেখা আছে, কিন্তু এখন থানা আমাদের কি মেট্রোপলিটন। মানে আমাদের এলাকায় কেউ যদি অপরাধ করে পুঠিয়া থানায় মামলা না হয়ে বেলপুকুর আরএমপি মানে মেট্রোপলিটন এলাকায় মামলা হচ্ছে। মানে জি। বাসিন্দা আমরা মেট্রোপলিটনের, কিন্তু কাজকর্ম আবার সাব রেজিস্ট্রি সব পুঠিয়া উপজেলায়। আচ্ছা। মানে আমরা দুইটা সুবিধা ভোগ করছি, নন মেট্রো মেট্রো। একাধিক স্থানে বিষয়বস্তু অবস্থিত হলে সেক্ষেত্রে যে কোনো একটিতে মামলা করলে হবে। মনে করেন যে কিছু কিছু সম্পত্তি আছে দুই থানার মাঝখানে, হয় তাই কোনটাতে যাবো, এটাতে না ওটাতে, যে কোনো একটাতে করেন। স্থানীয় এখতিয়ার অনির্দিষ্ট হলে বোঝা যাচ্ছে না কোন জায়গায়, তাহলে কারণ দর্শিয়ে যে কোনো একটাতে মামলা করলেই হবে। যে কোনো পক্ষের আবেদন ক্রমে জেলা জজ হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর ও প্রত্যাহার করতে পারে। তাহলে মামলা স্থানান্তর করার ক্ষমতা কোন কোন কোর্টের আছে? জেলা জজ এবং হাইকোর্টের, তাছাড়া অন্য কোনো কোর্টের হাইকোর্ট। নাই এর। যেমন সিভিল জজের নাই, সিনিয়র সিভিল জজের নাই, যুগ্ম জেলা জজের নাই, ইভেন অতিরিক্ত জেলা জজেরও নাই। না। প্রতিপক্ষকে নোটিশ প্রদান করা যেতে পারে, মানে নোটিশ প্রদান করলেও হবে না করলেও হবে। ক্ষেত্র বিশেষে নোটিশ প্রদান না করলেও হবে, মানে ম্যান্ডেটরি না, আবশ্যক নয়। শুনানি করতে হবে, ক্ষেত্র বিশেষে শুনানি না করলেও হবে। যদি নোটিশ না দিই তাহলে তো শুনানি করাও লাগবে না, একতরফা দিয়ে দিবে। ঠিক আছে, যদি স্যার এখানে আমার গ্রাউন্ডস নোটে আমাদের 24 ধারাটা লিখে নিতে হবে তাই না স্যার? মনে হয় মিস্টেক হয়েছে। লিখে নেন, লিখে নেন। ধারা 24। এত জি। চাপের মুখে নোট করলে তো একটু ইয়া হবেই। তো নেক্সট কারেকশন ঠিক করে দেব। 25 নম্বর বলছে স্থানীয় এখতিয়ার অনির্দিষ্ট হলে বা অনিশ্চয়তা দেখা দিলে কারণ লিপিবদ্ধ পূর্বক মামলা গ্রহণ, মানে আদালত গ্রহণ করবে, অ্যাডমিট করবে, মামলা ফেরত দিবে না ও বিচার করবে। অনির্দিষ্ট কি? এই মামলা, এই সম্পত্তিটা কোন থানায় আছে বোঝা যাচ্ছে না। এটা কত সালের আইন পড়ছি? 1908 সালের আইন পড়ছি, তখন তো অনির্দিষ্টতা দেখা দিবে। এখন তো সবাই খারিজ করে, সম্পত্তি সম্পর্কে সবাই বুঝে। এখন সবার কাছে কি আছে? নকশা আছে, খতিয়ান আছে। আগে কি ছিল? কিছু কিছু না না সম্পত্তি না। আছে না। এখন, অনেক কি আছে যে খতিয়ানে সম্পত্তি আছে নকশাতে নাই। আবার খতিয়ানে বলছে যে এখানে 100 শতক আছে, কিন্তু নকশাতে 100 শতকের কম বা বেশি আছে, এরকম অনিয়ম নাই? জি। তো আছে। এরকম যদি হয়, বোঝা যদি না যায় এটা কোন থানার সম্পত্তি, কোন উপজেলার সম্পত্তি, তাহলে এক্ষেত্রে যে কোনো একটাতে করলেই হবে এবং আদালত সেটা নিবে মামলা এবং বিচার করবে। আর্জি উপস্থাপন বা নির্ধারিত অন্য পদ্ধতিতে মোকদ্দমা দায়ের, সাধারণত আর্জি উপস্থাপন করেই কি করতে হয়? মামলা দায়ের করতে হয়। উপস্থাপন করে। মোকদ্দমা। হ্যাঁ, আরজি মানে প্লেন্ট বা বাদীর প্লিডিং, প্লিডিং জি। অফ প্লেন্টিফ, প্লেন্টিফের প্লিডিং। আচ্ছা, আরজি ছাড়া এই যে অন্য কোনো পদ্ধতি কি? যেমন যদি সাকসেশন মামলা করেন তাহলে কিন্তু আরজি দেওয়ার দরকার হয় না, পিটিশন দিয়ে মামলা শুরু হয়। বুঝতে পেরেছেন? তাই সাকসেশন আচ্ছা। মামলাকে বলে মিস মামলা। মিস মানে বিবিধ মামলা, এবং যত বিবিধ মামলা আছে সবগুলো পিটিশন দিয়ে হয়। ঠিক আছে, ঠিক ক্রিমিনাল আছে। মামলা হোক সিভিল মামলা হোক সবগুলোই পিটিশন দিয়ে মামলা শুরু হয়, মিস মামলা। তো সাকসেশন মামলা হচ্ছে একটা মিস মামলা এবং এটা পিটিশন দিয়ে শুরু হয়, আরজি দিয়ে না। তাই এখানে বলা হচ্ছে নির্ধারিত অন্য পদ্ধতিতে, একটা অপশন রাখা হয়েছে। ঠিক আছে, তো মামলা দায়ের ফাইলিং বা রুজু হবে। রুজু মানে দায়ের করা বা দাখিল করা, একই কথা। ঠিক আছে, জি, স্যার। এটা 26 ধারায় আছে। তাহলে মামলা করার পদ্ধতি কি? 26 ধারাতে নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে কি, আরজির বিষয়বস্তু যতগুলো আছে সবগুলো আগে মৌখিকভাবে প্রমাণ করতে হলেও এখন এফিডেভিট দ্বারা প্রমাণ করা যাবে। প্রমাণ করা যাবে।
এটা ফাইলিং এর সময় না, এটা যখন মামলার জবানবন্দি দিবে তখন। ঠিক আছে। জি স্যার। সমন অমান্যের জন্য সাজা কি হবে? গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে কার বিরুদ্ধে? যে সমন অমান্য করলো, নোটিশ পাওয়ার পরে আসলো না বা কাজ করলো না। সম্পত্তি ক্রোক করা যাবে কার? যে অমান্য করলো এবং ক্রোক করার পর বিক্রয় করে দিবে অকশনে। কে? সরকার, আদালত। অনধিক 500 টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। আমানত দিতে আদেশ দিবে, জামানত দিতে আদেশ দিবে, মানে আপনি অমান্য জামানত। করেছেন, আপনি 10,000 টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দেন, যেন আর অমান্য না করে। একটা সাজা। নচেত, নচেত মানে না হলে দেওয়ানি কারাগারে প্রেরণ। এগুলো যদি না করে তাহলে তাকে সিভিল প্রাইজনে রেখে দিবে, তাই না? কত ধারায় আছে? জি 32, খুবই ইম্পর্টেন্ট একটি ধারা। খরচের উপর অনধিক বার্ষিক 6% হারের সুদ প্রয়োগ করা হবে, এটা 35 ধারাতে আছে। দেওয়ানি মামলায় মিথ্যা বা বিব্রতকর প্লিডিং এর জন্য ক্ষতিপূরণ সর্বোচ্চ 50,000 টাকা দিতে হবে, এটা 35। আগে কত ছিল? অ্যামেন্ডমেন্টের আগে 20,000 ছিল, এখন 50,000। 20,000 ছিল। আচ্ছা, এই সেম কাইন্ড অফ প্রভিশন, প্রভিশন। সিআরপিসি 250। হ্যাঁ, 250। প্রভিশন শব্দের অর্থ কি? বিধান। প্রভিশন মানে জি বিধান, আইনের নিয়মকে প্রভিশন বলে। তো এটা সিআরপিসি 1-250-তে আবার একই বিষয় আছে। ঠিক আছে। জি মিথ্যা বা বিব্রতকর দাবি বা আত্মপক্ষ সমর্থনের জন্য ক্ষতিপূরণমূলক খরচা মোকদ্দমা বা জারিতে, এটা আপিলে নয় কিন্তু, হ্যাঁ, আপিলে দেওয়ার কোনো সুযোগ নাই। আর্থিক এখতিয়ারের সীমা অতিক্রম না করে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেওয়া যাবে। ঠিক আছে। এটা 35 বিতে আছে। ডিক্রি প্রদানকারী বা জারি জন্য প্রেরিত আদালত কর্তৃক ডিক্রি জারি করা যাবে, তার মানে যিনি ডিক্রি দিয়েছেন তিনি জারি করবেন, অথবা তিনি যদি অন্য কোনো আদালতে একটু রিকোয়েস্ট করেন, ভাই একটু কি করে দেন, জারি করে দেন, কারণ তারা তো পরস্পর কলিগ, তাই না? জি এক সিভিল জাজ আর একটা সিভিল জাজকে একটু বললো যে আমার চাপ হয়ে যাচ্ছে বেশি, আপনি এরকম 10টা মামলা একটু জারি করে দেন। ডিক্রি জারির অনুরোধকে কি বলা হবে? প্রিসেপ্ট। 2020 সালে এসেছিল প্রশ্ন, 28 ফেব্রুয়ারি 2020, ধারা 46-এ আছে। ডিক্রিদারের আবেদন ক্রমে, ডিক্রিদার মানে যে মামলায় জিতলো, বাদী, তাই না? জি জি স্যার। তাহলে বাদী মামলা করে যখন, তখন তার নাম হয় বাদী বা প্লেনটিফ। যখন মামলায় জিতে যায় তখন তার স্ট্যাটাস হয় কি? ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। মানে সে তো বাদী জি বটে, কিন্তু আরেকটা নাম হয়ে গেল, সে ডিক্রি পেয়ে গেছে, বিজয়ী। জি ডিক্রি প্রদান করে আদালত অথবা এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে ডিক্রি জারির অনুরোধ করতে পারবেন। জারিকারী আদালত দেনাদারের বা দেনদারের বা ডিক্রি ডেপ্টর বলা হচ্ছে, মানে যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, সম্পত্তি ক্রোক করতে পারবে, বা ক্রোকের মেয়াদ কত হবে? 2 মাস। 2 মাস। সম্পত্তি 2 মাসের মধ্যে বেশি ক্রোক করা রাখা যাবে না। ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, অর্থ অর্থাৎ টাকার ডিক্রি জারিতে বা মানি শুট, অর্থ বলতে পারে, টাকা বলতে পারে, মানি শুটও বলতে পারে। দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। কাদেরকে আটক রাখা যায় না? আগে ছিল কি? যে কোনো বয়সের মহিলা, আর এখন অপশন চেঞ্জ হয়ে কি হবে? বৃদ্ধা বা বৃদ্ধ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাকে, মানে যে কোনো মহিলা, যে সুস্থ মহিলা, গর্ভবতী না, দুগ্ধদান করছে না, এবং সে অক্ষমও না আবার বৃদ্ধাও না, এমন মহিলাকে কিন্তু আটক রাখা যাবে। বুঝতে পেরেছেন? জি জি দেওয়ানি ওই যে সমান অধিকার নিবে তো পুরুষের মতন, তা পুরুষকে আটক রাখা গেলে কেন ভাই আপনাদের আটক রাখা যাবে না বলেন আপু, তাই না? তাই সমান অধিকার আপনাদেরকেও দিয়ে দিল, আপনাদেরকেও ভেতরে যেতে হবে, মানে অধিকার নিলে তো আপনাকে দায়িত্ব নিতে হবে বেশি, তাই না? জি 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 স্যার। দেওয়ানি জারি মামলায় একজন দায়ীকে সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, 58 ধারা। আচ্ছা, 6 মাস না 6 সপ্তাহ রাখবে সেটা আদালত কিভাবে নির্ধারণ করবেন? ডিক্রির পরিমাণ যদি 50 টাকার বেশি হয়, মানে 50+ টাকার জন্য হয়, তাহলে 6 মাস ম্যাক্সিমাম আটক রাখবেন। এবং অন্যান্য ক্ষেত্রে, তার মানে অনধিক 50 টাকা, 50 টাকা বা তার কম, মানে 51 থেকে শুরু করে আনলিমিটেড হলে 6 মাস, আর 50 টাকা থেকে শুরু করে নিচের দিকে হলে 6 সপ্তাহ ম্যাক্সিমাম। 6 সপ্তাহ। এবং এই সিভিল কারাগার বা কারাভোগ করার পরে
সে অটোমেটিক ভাবে মুক্তি পাবে। হ্যাঁ, আচ্ছা, ক্রোক ও বিক্রয়যোগ্য সম্পত্তি মানে ডিক্রি জারির ক্ষেত্রে কোন কোন সম্পত্তি ক্রোক করা যাবে এবং ক্রোক করার পরে অকশনে বিক্রয় করে দেওয়া যাবে? নিজ নামে বা জিম্মাদারিতে জমি, বাসগৃহ, দালান, মালপত্র, টাকা, ব্যাংক চেক, ব্যাংকনোট মানে যে টাকা যেটাকে আমরা বলি, বা তারপর চেক, বিনিময় পত্র বা হুন্ডি, তারপর অঙ্গীকার পত্র, ইমারত। ইমারত মানে কি? ভবন, তাই না? জি ভবন। আচ্ছা, এখানে দালান আছে আবার ইমারত আছে, এখন বই আছে আমি দিয়ে দিছি, ঠিক আছে। জি। সরকারি ঋণপত্র, বন্ড মানে আমরা যে বিভিন্ন কি বন্ড কিনি, প্রাইস বন্ড, সে বন্ডকে বলা হচ্ছে। আর সরকারি ঋণপত্র মানে কি? এই পারিবারিক সঞ্চয়পত্র, সেগুলোকে বলা হচ্ছে। কোম্পানি শেয়ার এবং আয়, যে কোনো আয় মানে ইনকাম, এগুলো ক্রোক করা যাবে। কোনগুলো ক্রোক করা যাবে না? নয়, ক্রোকযোগ্য নয়। প্রয়োজনীয় কাপড় না থাকলে তো তার কি থাকবে না, বাইরে বের হওয়ার অবস্থায় থাকবে না, তাহলে কাপড় চোপড় ক্রোক করা যাবে না, যতই দামি কাপড় হোক। বাসন কোসন মানে তৈজসপত্র, ইংরেজিতে কি বলে আপু, বলেন বাসন কোসনকে? বলেন, কে বলতে পারবেন বাসন ক্রোকারি। কোসনের? হ্যাঁ, ক্রোকারি। ক্রোকারি সিঙ্গুলার, ক্রোকারিজ মানে প্লুরাল। ক্রোকারি। তারপর হ্যাঁ। বিছানা মানে বেডিংস, ধর্মীয় গহনা, জি। যেমন মহিলারা, বিশেষ করে বিবাহিত মহিলা নাকে নাকফুল পরে, তাই না একটা? আগে তো স্বর্ণের পরতো, হ্যাঁ। এখন আবার কি, ডায়মন্ড। ডায়মন্ড। তারপরে আর কি? মহিলারা হাতে অনেক সময় চুড়ি পরে মুসলমান হলেও, তাই না? আবার এমন, হিন্দুদের মঙ্গলসূত্র। হ্যাঁ, এমন প্রচারণা আছে যে হাতে চুড়ি না থাকলে কি করা যাবে না, তার হাতের পানি খাওয়া যাবে না। আর মহিলাদের, হিন্দুদের মঙ্গলসূত্র, ঠিক আছে, হাতের কি শাখা। হিন্দু। বলে ওটাকে, শাখা, শাখা। এগুলো নিয়ে নেওয়া যাবে না যদিও দামি হোক। স্বর্ণের ওপরে যদি আবার ইয়া দেওয়া থাকে, কি বলে, ডায়মন্ড দেওয়া থাকে, রুবি দেওয়া থাকে, চুনি পাথর দেওয়া থাকে, তারপরও সেটা নেওয়া যাবে না, কারণ ধর্মীয় ভাবমূর্তি। না হলে আবার ওই যে কট্টরপন্থী যারা ধর্মীয় নেতা আছে, তারা আবার মামলা করে দিবে। কার বিরুদ্ধে? কোর্টের বিরুদ্ধে রিট করে দিবে। কারিগরের বা আন্দোলন করবে। কারিগরের মানে যারা বিভিন্ন যেমন কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, তারপর অন্যান্য যারা মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি, তার যা রুজি রুটি যে টুল, বা একটা সাইকেল মিস্ত্রির ওই যে কিছু কি থাকে, টুলস থাকে না, হাতুড়ি থেকে শুরু করে রেঞ্চ, সেগুলো নিয়ে নেওয়া যাবে না, নাহলে তো কর্মই শেষ, তাই না? জি চাষের জি। হাতিয়ার, যেমন নাঙল, তারপর মহিষ, মানে গরু, মহিষ মানে মহিষ, তারপর বীজ, জীবিকা নির্বাহে প্রয়োজনীয় কৃষিদ্রব্য, আনুষঙ্গিক ভিটা সহ বাসগৃহ। বাসগৃহ যদি অনেক বড় হয় তাহলে একটা অংশ নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি ছোট হয় তাহলে নিতে পারবে না। হিসাবের খাতা, আপনি ব্যবসা করেন, ব্যবসার খাতা ক্রোক করে নিলে হবে না। না। পেনশন, পেনশন মানে একটা মানুষ চাকরি ছেড়ে দেওয়ার পর পেনশনই তো তার জীবিকা, বেঁচে থাকার সম্বল, তাই না? জি তো জি। সেটা নিলে তো না খেয়ে মারা যাবে। শ্রমিক এবং ভৃত্য মানে চাকর ব্যক্তি, তার যে পারিশ্রমিক সেটা নিয়ে নেওয়া যাবে না। সেনা, নৌ, বিমান বাহিনীর বেতন, ভাতা বা অ্যালাওয়েন্স, যেটাকে ইংরেজিতে বলে। পরিসূত্রে ভবিষ্যতে প্রাপ্তির অধিকার, মনে করেন আপনি অপরাধ করেছেন, আপনার বাবা মৃত্যুর পরে একটা সম্পত্তি আপনি পাবেন, তো বাবার সম্পত্তি যে আপনার ছেলে ঋণ করেছে, আপনার ছেলের পরিবর্তে আপনার সম্পত্তি নিয়ে নেওয়া হবে, কারণ ভবিষ্যতে তো আপনার ছেলেই এই সম্পত্তির মালিক হবে, এরকম করা যাবে না, তাই না? জি বাসগৃহ বা ইমারত বা ভূমির বকেয়া রাজস্ব আদায়ে ক্রোক বা বিক্রয় মুক্ত হবে না, মানে বাসগৃহ বা ইমারত যেটা ভূমির বকেয়া রাজস্ব আদায় করার জন্য আবার ক্রোক করা যাবে। মানে আপনি যদি ট্যাক্স না দেন তাহলে কিন্তু সরকার আপনার সম্পত্তি ক্রোক করে নেবে, সেটা বাসগৃহ জি। হলেও। বাড়িও চলে যাবে, আপনি হুম। ভূমিহীন হয়ে যাবেন। কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি আগামী এখানে ফসল। ধারাটা বাদ দিয়েছে, একটু কারেকশন করে নিতে হবে। আপনার ওই ফাউন্ডেশন নোট থেকে যুক্ত করে নেবেন, জি, 60 ধারা। ষাট ধারা লিখে নেবেন একটু, ঠিক আছে। কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি আগামী ফসল না আসা পর্যন্ত কি করা যাবে না?
প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করা যাবে না, মানে অব্যাহতি পাবে, এটা 61। ডিক্রি জারিতে বাধা প্রদান করলে 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। 74, কখনো 6 মাস, কখনো 2 মাস, কখনো 30 দিন, একটু কনফিউশন না? মনে রাখবেন, ভিন্ন ভিন্ন ধারায় ভিন্ন ভিন্ন নিয়ম। কমিশন নিয়োগের ক্ষমতা 4টি ক্ষেত্রে: কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণে, এক স্থানীয় তদন্ত করার জন্য মানে লোকাল ইনভেস্টিগেশন, হিসাব পরীক্ষা বা সংশোধনের জন্য মানে ক্যালকুলেশন, বাটোয়ারা করার জন্য মানে পার্টিশন শুট করলে ভাগ বাটোয়ারা করে দেবে নিজেদের মধ্যে যদি ঝামেলা হয়। স্বার্থবিহীন বা ইন্টারপ্রিটার শুট, একই সম্পত্তির দাবিতে একই ব্যক্তির বিরুদ্ধে 2 বা ততোধিক ব্যক্তির মোকদ্দমা, মানে বাদী একটা, বিবাদী একটা কিন্তু বাদী একাধিক। বুঝতে পেরেছেন? কখন জি হবে? মনে করেন রহিম নামের একজন ব্যক্তি, সে যদি 2-3 জনের নামে 2-3 জনের কাছে একই সম্পত্তি বিক্রয় করে, তাই না? তাহলে এই সম্পত্তি নিয়ে সবাই কাড়াকাড়ি লাগাবে এবং রহিমের বিরুদ্ধে মামলা করবে, তাই না? জি। হ্যাঁ। 88 এই সেকশনে আছে শুধু ইন্টারপ্রিটার বা স্বার্থবিহীন মোকদ্দমা। ইন্টারপ্রিটার শুট কত ধারায়? 88 এইভাবে আসে শুধু, কাকে বলে খুব একটা আসে না। মধ্যস্থতা বা মিডিয়েশন 89 লিখিত জবাব পেশ করার পর পক্ষসমূহ হাজির হলে, পক্ষসমূহ যদি হাজির না হয়, যদি একতরফা হয়ে যায় মামলা, তাহলে কি এডিআর এর দরকার আছে? না। কারণ এডিআর করতে তো 2 পক্ষ লাগবে, তাই না? এক পক্ষ হলে বলতে আবার কার লাগবে। সাথে এডিআর করবে, তাই না? সেটাই। জি শুনানি মুলতবি রেখে নিজে, অর্থাৎ আদালত নিজে বা আইনগত সহায়তা আইন বা লিগ্যাল এড অ্যাক্ট 2000 অনুসারে কি করবেন? আইনগত সহায়তা কর্মকর্তার কাছে পাঠাই দিবেন মিডিয়েশনের জন্য। পক্ষসমূহের নিযুক্ত আইনজীবী যারা আছে, বাদী বিবাদীর আইন আছে, যেমন আমাদের কাছে পাঠাই দিবে, জেলা নেট করে দেন। স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শপূর্বক জেলা জজ কর্তৃক জেলা জজ সাহেব কি করবেন? প্যানেল তৈরি করবেন। কাদের? প্যানেল অফ মিডিয়েটরস। মিডিয়েটর যারা হতে পারে তাদের একটা প্যানেল তৈরি করবে যে এই জেলার এই এই ব্যক্তি মিডিয়েটর হতে পারবে। এটা এটা করার কর্তৃত্ব কার, ক্ষমতা কার? ডিস্ট্রিক্ট জাজ। এবং জেলা জজ। পরামর্শ বা অ্যাডভাইজরি হিসেবে কে কাজ করবেন? প্রেসিডেন্ট অফ লোকাল বার। ওকে। জি কারা কারা হতে পারে? অবসর প্রাপ্ত জজ, প্যানেলের যোগ্য অন্য কোনো ব্যক্তি হতে পারবে প্যানেলের সদস্য। ঠিক আছে, একাধিক মধ্যস্থকারী নিয়োগে কোনো বাধা নাই, তবে প্রতিটা মধ্যস্থকারী কি নিবে? ফি নিবে। কে দিবে? পক্ষগণ। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত ব্যক্তি, তার মানে কি করছে? রাষ্ট্রীয় কোনো কর্মচারী মোটা অঙ্কের বেতন পায়, তিনি কি করতে পারবেন না? মধ্যস্থতা হতে পারবেন না। তার মানে মধ্যস্থতা যারা একটু কর্মহীন হয়ে আছে তাদের, তাই না? একটু বাড়তি জি। ইনকামের পথ। 10 দিনে নিয়োগে ব্যর্থ মানে মধ্যস্থতা নিয়োগের টাইম হচ্ছে 10 দিনের মধ্যে দিতে হবে। যদি 10 দিনের মধ্যে না করতে পারে, আদালত 7 দিনে প্যানেল নিয়োগ করবেন। মানে পক্ষদের বললে আপনারা নিয়োগ করে নেন, প্রথমে আদালত নিয়োগের ব্যবস্থা করবেন না, আগে পক্ষদের বলবে আপনারা নিয়োগ করে নেন। যদি 10 দিনের মধ্যে নিয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করে দিবেন। কোথায় থেকে? প্যানেল হতে, তাই না? তার মানে যদি আমাদেরকে নিয়োগ দেয় পক্ষগণ যে ঠিক আছে স্যার 2 অ্যাডভোকেট মিলে আপনারা করে দেন, তাহলে আর প্যানেলে যাবে না। আর আমাদের যদি পছন্দ না হয় মক্কেলদের, তাহলে কি করবে? বা আমরা করতে পারলাম না, তখন পরবর্তী 7 দিনের মধ্যে প্যানেল থেকে কি করবেন? চুজ করে দিবেন সংশ্লিষ্ট বিচারক, তাই না, যে আদালতে মামলা চলছে। তাহলে 10 আর 7 জি। টোটাল 17 দিন হচ্ছে মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ। সময়, সর্বোচ্চ সময়। একটা মধ্যস্থতায় নিয়োগ দেওয়ার পর মধ্যস্থতাকারীরা মধ্যস্থতা করার জন্য কি কাজ শুরু করে দিল, তাহলে কাজ শুরু করার কতদিনের মধ্যে সেটা শেষ করতে হবে? 60 দিন, সর্বোচ্চ 90 দিন। কিভাবে? অতিরিক্ত আরো 30 দিন দেওয়া যাবে তাদের। তার মানে ঘটকালি করার সময় হবে কতদিন? 60 দিন। একদম। অতিরিক্ত জি। 30 দিন সহ 90 দিন। ঘটকালি কেন বলছি? কারণ ঘটকরা 2 পক্ষকে মিলায়, তো এটা ঘটকালির মতোই তো, তাই না? জি জি স্যার। স্যার। এই ঘটক শব্দটার জন্য মনে থাকবে আরো। জি। পক্ষসমূহ বা আইনজীবী সাক্ষী হিসাবে মধ্যস্থতাকারীর স্বাক্ষরিত প্রতিবেদন আদালতে জমা দানের
7 দিনের মধ্যে সোলে ডিক্রি প্রদান করবেন। তার মানে মধ্যস্থতা যদি সফল হয় তাহলে সোলে ডিক্রি হবে, তাই না? জি জি। আদালত নিজে মধ্যস্থতা করতে গিয়ে যদি ব্যর্থ হন তাহলে তিনি নিজে ওই মামলার শুনানি করবেন না, মানে বিচারে করবেন না বা ওই সাক্ষ্য গ্রহণ করবেন না। কারণ তিনি ইনফরমালি মধ্যস্থতা করতে গিয়ে অনেক গোপন বিষয় জেনে ফেলেছেন। তো গোপন বিষয় জানার পরে তিনি আর কি বিচারক হিসেবে দাঁড়ালে আর তিনি কি থাকতে পারবেন না, নিরপেক্ষ থাকতে পারবেন না, তাই না? জি বায়াস হয়ে যাবে। বায়াস্ট হয়ে যাবেন। তাই কি করতে হবে, মামলাটা অন্য আদালতে বদলি করে দিতে হবে। এবং এই বদলি করার জন্য অবশ্যই কার শরণাপন্ন হতে হবে? জেলা জজের, কারণ বদলির ক্ষমতা জেলা জজেরই আছে। জেলা জজ জেলা জজ তার জেলা জজকে হাইকোর্ট। যখন রিপোর্ট করবেন, জেলা জজ তখন এটা বদলি করে অন্য কোর্টে দিবেন। তিনি নিজে সরাসরি অন্য কোর্টে দিতে পারেন না, কারণ তার ক্ষমতাই নাই। মধ্যস্থতা হলে কোর্ট ফি ফেরতের নির্দেশ। এখন মামলা যদি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিলাম 50,000 টাকা বা 40,000 টাকা দিয়ে মামলা করলাম, বাদী তো বাদী সে কোর্ট ফি ফেরত পাবে 60 দিনের মধ্যে, ঠিক আছে? কোথায় থেকে দিবে? সরকার দিবে। 89 ধারা মতে মধ্যস্থতা ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন চলবে না। কত ধারায় আছে? 89 ধারা স্যার। 96 ধারায় আছে। 96-3 বলা আছে উপধারা, তাই না? স্যার এক্ষেত্রে কি রিভিউ চলবে স্যার? রিভিউ চলবে। জি মধ্যস্থতা ব্যাখ্যায় বলা হচ্ছে মধ্যস্থতার একটা বৈশিষ্ট্য বা সংজ্ঞা দিচ্ছে। নমনীয়তা হবে মানে ফ্লেক্সিবল, অআনুষ্ঠানিক ইনফর্মাল, অবাধ্যতামূলক মানে কাউকে ফোর্স করা যাবে না, এটা মানতেই হবে, তাহলে তো সেটা সালিশ হয়ে গেল, তাই না? জি গোপনীয়তা মানে এইটা যা হলো সেটার বাইরে প্রকাশ করা যাবে না। অপ্রতিদ্বন্দ্বিতামূলক মানে এটা কন্টেস্ট হবে না পরস্পরের সাথে, পরস্পরের সাথে কন্টেস্ট হলে তো আর আপোষ হবে না। সমঝোতামূলক, হ্যাঁ। বিরোধ নিষ্পত্তি। এই যে মীমাংসা, এটা আংশিকও হতে পারে আবার সম্পূর্ণ হতে পারে। মনে করেন দুইটা দাগের সম্পত্তি, এক দাগের সম্পত্তি নিয়ে মীমাংসা হয়ে গেলে বললো অন্য দাগের সম্পত্তি নিয়ে দুইজন কি হচ্ছে না, একমত হচ্ছে না, হলো না। তার মানে আংশিক মামলা শেষ হয়ে গেল, বাকিটুকু অন্য দাগ নিয়ে চলতে পারে, ঠিক আছে? ঠিক আছে। সালিসি বা আরবিট্রেশন, এটা সালিসি আইন 2001, আরবিট্রেশন অ্যাক্ট 2001 এর ধারা 9 অনুসারে প্রত্যাহারের পর মামলা যদি প্রত্যাহার করে নেয় কেউ, তারপর এটা সালিসে যাবে সাধারণত। তো সালিসে গেলে সেটাকে রোয়েদাদ দেওয়া হবে। রোয়েদাদ মানে কি? অ্যাওয়ার্ড। আমাদের আইনের 12 ধারায় বলা আছে। জি। পুনরায় মোকদ্দমা দাখিলের অধিকারী হবে। মনে করেন যে যদি সালিসে যায় কোনো রায় পেল না, রোয়েদাদ পেল না, রায়কে রোয়েদাদ বলা হচ্ছে, যদি না পায় তাহলে সে আবার নতুন করে মামলা করতে পারবে। সেক্ষেত্রে রেজ জুডিকাটা বাধা হিসাবে কাজ করবে না। কেন? কারণ মামলাটা তো প্রত্যাহার হয়ে গেছে, তার মানে নিষ্পত্তি হয়নি, তাই না? জি এবং সালিসে গিয়েও নিষ্পত্তি হলো না, তার মানে মামলা আবার করতে সমস্যা নাই। এটা না। 89 বিতে আছে। আপিলে মধ্যস্থতা এটা 89 সিতে আছে। 89 এর যে বিধানগুলো আমরা পড়লাম এতক্ষণ অনেক কষ্ট করে, অনেক আইন, অনেক বিধান, লম্বা একটা ধারা, তাই না? ফাউন্ডেশন নোটে জি। আরো আছে। এবং জি। মূল আইনে বেয়ার একটা আরো বেশি লম্বা, আরো গল্প। তো প্রয়োজনীয় হ্যাঁ। পরিবর্তন করা যাবে, করে কিছুটা পরিবর্তন করে একই রুলস একই নিয়ম মানে আপিলে গিয়েও ওই প্যানেল থেকে দেওয়া যাবে, নিজেরা করতে পারবে, ফি পাবে, সময়টা কত, 90 দিন সর্বোচ্চ, এগুলো সবই প্রযোজ্য হবে কিছুটা পরিবর্তন করে। এই যে এখানে একটা টার্ম আছে যেটা আবার আরবি, মুতাটিস মুতান্ডিস, আরবি, ল্যাটিন না কিন্তু, হ্যাঁ? মানে এই জি শুনতে ইংরেজির মতো না হয়ে অন্যরকম হলেই মনে করে না ল্যাটিন। তো আরবিরও কিন্তু প্রভাব আছে আদালতে, হ্যাঁ? আদালত জি শব্দটা কোন ভাষা থেকে আসছে, কে বলতে পারে? আদালত আরবি। আরবি না ফার্সি? আরবি। ফার্সি থেকে আসছে আদালত। ফার্সি আইন, ফার্সি। আইন শব্দটাও হচ্ছে ফার্সি। জি। কনফিউজিং। সরি, আইন, আইনটা আরবি। আর কানুন, কানুন হচ্ছে ফার্সি। জি কানুনও স্যার। ফার্সি এবং উর্দু বটে। কানুন মানেও তো আইন, তাই না? না জি। কানুনটা উর্দু। জি স্যার। হ্যাঁ, জি আবার সেটা হিন্দিও বলে। জি গণ হ্যাঁ। পাবলিক নুইসেন্স, কোনো বিশেষ ক্ষতি না হলেও অ্যাটর্নি জেনারেল বা তার লিখিত অনুমতিক্রমে দুই বা ততোধিক ব্যক্তি, তাহলে অ্যাটর্নি জেনারেল পাবলিক নুইসেন্সের সিভিল মামলা ডিরেক্ট করতে পারেন। অথবা যদি কেউ ব্যক্তিগতভাবে করতে চায় তাহলে দুইজন ব্যক্তি এসে কি করবে,
অ্যাটর্নি জেনারেলের কাছে একটা দরখাস্ত দেবে, স্যার এই কারণে আমরা কি করছি, খুব ঝামেলায় আছি, খুব অশান্তিতে আছি, তো আমরা কি করতে চাচ্ছি, এই ব্যক্তির বিরুদ্ধে কি করব, এক বা একাধিক বিবাদের বিরুদ্ধে পাবলিক মামলা নুইসেন্সের একটা করবো। সিভিল মামলা করব, অনুমতি দেন। অনুমতি দিলে মামলা করতে পারবে। তাহলে অ্যাটর্নি জেনারেলের অনুমতিপত্র বা রিকমেন্ডেশন লেটার লাগবে, না হলে পাবলিক নুইসেন্সের মামলা নিবে হবে না না। আদালত। আচ্ছা, কেন দুই বা ততোধিক ব্যক্তির দরখাস্ত লাগবে, একজনও দরখাস্ত দিলেও তো হতো, যৌক্তিক কি? স্যার যুক্তি হচ্ছে স্যার, বিষয়গুলো তো মানে পাবলিকালি একজন তো স্যার হিংসার বশীভূত হয়ে করতে পারে, এই কারণে ততোধিক ব্যক্তি বা একাধিক ব্যক্তি নিলে বিষয়টা একটা গ্রহণযোগ্যতা আসে যে আসলেই তাহলে সামাজিক ভাবে সমস্যা হচ্ছে, এই কারণেই এতগুলো লোক এসছে। হ্যাঁ, তো এখানে দুই ব্যক্তি যখন এক হবে তার মানে দুইজনের কমন প্রবলেম, তাই না? জি 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 দুইজনের কমন পাবলিক বলে পাবলিক নুইসেন্স, মানে ওই যে যাদের যাদের প্রবলেম হচ্ছে সবার পক্ষে দুইজন প্রতিনিধি লাগবে। আর একজন হলে তো কমন প্রবলেম নাও হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট নিয়েও তো আসতে পারে, তাই না? জি জি, জি হিংসা এই কারণে থেকেও এখানে আসতে পারে। শর্ত দেওয়া হয়েছে দুই বা ততোধিক, 10-20 জনও আসলে আরো ভালো, তাই না? জি জি নিষেধাজ্ঞা বা যথাযথ প্রতিকারের দাবিতে মোকদ্দমা দায়ের বা রুজু করতে পারবে, 91 আছে। অতিরিক্ত কার্যক্রম বা সাপ্লিমেন্টারি প্রসিডিং এগুলো লাগে না, কিন্তু কিছু কিছু মামলায় লাগে। যখন শরীর দুর্বল হয়ে যায় তখন ডাক্তার কি দেয়, ভিটামিন দেয়, দ্যাট ইজ সাপ্লিমেন্টারি পিলস, তাই না? জি ভিটামিন দেয়, জি মিনারেলস দেয়। স্যালাইন জি, স্যালাইন ভিটামিন জি। হ্যাঁ, তো এইগুলো কখন দিতে হয়, শরীর দুর্বল হয়, মানে সেটা ঔষধ না দিলে শুধু খাবার দিয়ে রিকভারি হচ্ছে না রোগী। বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্টের পরে, রক্তক্ষরণ হলে বা অপারেশনের পরে ঘা শুকানোর জন্য অনেক অ্যান্টিবায়োটিক খেলে শরীর শুকিয়ে যায় না, জি জি তখন স্যার। এগুলো দেয়। 5 ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি বিষয় আছে 94 ধারে, কি বিচারের উদ্দেশ্য ব্যাহত রোধকল্পে আদালত আদেশ দিবেন, হ্যাঁ, মানে বিচার যে উদ্দেশ্য করবে এটা যদি না হয় সেক্ষেত্রে দেওয়ানি কারাগারে প্রেরণের আদেশ। 94 মানে দেওয়ানি কারাগারে প্রেরকের কথা বারবার আমরা বলছি, কিন্তু সব ক্ষেত্রে দিবে না। কোন ক্ষেত্রে দিবে? যদি দরকার হয় সেক্ষেত্রে। সম্পত্তি ক্রোকের আদেশ 94 বি, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ 94 সি, এছাড়াও 39 আদেশও আছে। রিসিভার নিয়োগের আদেশ 94 ডিতে আছে, এবং এছাড়া একটা 44-এ আছে। আদালত যেরূপ উপযুক্ত মনে করেন তদ্রূপ অন্তর্বর্তীকালীন আদেশ, ইন্টারলোকুটরি অর্ডার 94 ইতে আছে। এগুলো কি সাপ্লিমেন্টারি প্রসিডিং, মানে প্রয়োজন হলে দিবে, সব জায়গায় লাগে না, সব মামলায় লাগে না। মূল মামলার অধীন সরাসরি জারি করা যাবে, মানে জারি মামলা এখন আর আলাদা করে করার দরকার হবে না, মূল মামলার অধীনেই জারি কার্যক্রম চলতে পারে, এটা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? জি আগে জি কিন্তু স্যার। আলাদা মামলা করতে হতো, এইটা কিন্তু রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছে 2025 সালের অর্ডিন্যান্স, তারপরে আবার 2026 সালের অ্যাক্ট। তাহলে আইন সর্বশেষ সংশোধন 2026-এ বলতে হবে, কিন্তু এটা আবার কার্যকর হয়েছে 2025 সালে। 94 ধারা থেকে এটা আমরা পাচ্ছি, মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, এবং একতরফা প্রদত্ত মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, কিন্তু সম্মতিসূচক বা আপোষ বাস হলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। আমরা 96 ধারায় এগুলোই পড়েছিলাম ফাউন্ডেশন নোটে, তাই না? জি স্যার। আপিল আদালতের ক্ষমতা কি কি? চূড়ান্ত নিষ্পত্তি, মানে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন, পুনর্বিচার বা রিমান্ডের জন্য প্রেরণ করতে পারবেন, বিচার্য বিষয় গঠন করতে পারবেন, এবং তারপরে রিমান্ডে প্রেরণ করতে পারবেন, এবং প্রয়োজনে অতিরিক্ত সাক্ষী তলব, এবং তলব করার পরে সেটা গ্রহণও করতে পারবেন। এটা 107 ধারায় আছে। তাহলে আপিল আদালতের ক্ষমতা 107। সুপ্রিম কোর্টে আপিলের বিধান আছে 109 ধারায়। হাইকোর্ট বিভাগের অভিমত বা রেফারেন্স আছে 113। রিভিউ সংক্রান্ত বিধান আছে 114-তে। ডিক্রি বা আদেশ দানকারী আদালত, অর্থাৎ স্বয়ং যে আদালত ডিক্রি বা আদেশ জারি করেছেন ওই আদালতই রিভিউ করেন। রিভিউয়ের ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি, সেক্ষেত্রে রিভিউ দায়ের করা যাবে। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ আপিল অযোগ্য, সেক্ষেত্রেও রিভিউ দায়ের করা যাবে। আবার অল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্সে সংক্ষুব্ধ ব্যক্তিও
রিভিউ দায়ের করতে পারবেন। অর্থাৎ রিভিউ দায়েরের আমরা তিনটি ক্ষেত্র দেখতে পেলাম। এবার জি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রিভিশন। যে ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে, অর্থাৎ গ্রাউন্ডসগুলো আমরা দেখে নিই। 115 ধারায় রিভিশন সংক্রান্ত বিধান আছে এবং এখানে কিন্তু তামাদির মেয়াদ উল্লেখ করে দেওয়া আছে। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ আপিল অযোগ্য, সেখানে রিভিউ চলবে। যেখানে আপিলযোগ্য ডিক্রি সেখানে কিন্তু রিভিউ চলে না, সরি রিভিশন চলে না। রিভিশন স্যার, রিভিশন। নিম্ন আদালতে আইনগত ভুলের দরুন ডিক্রি বা আদেশে ভুল হলে সেখানে রিভিশন চলবে এবং উক্ত ভুলের দরুন ন্যায় বিচার ব্যাহত হলে অবশ্যই রিভিশন চলবে। জেলা জজ রিভিশন অতিরিক্ত জেলা জজের নিকট কিন্তু প্রেরণ করে থাকেন। দেওয়ানিতে দ্বিতীয় আপিলের বিধান নেই, কিন্তু ফৌজদারিতে আছে। খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কিন্তু কি করা যায়, রিভিশন আপিল করা যায়, দ্বিতীয় আপিল করা যায় ফৌজদারিতে, কিন্তু দেওয়ানিতে করা যায় না। দেওয়ানিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে, অর্থাৎ লিভ টু দ্বিতীয় রিভিশনের বিধান আছে, লিভ টু রিভিশন জি 115-4 তাই। ধারায় আছে, কিন্তু ফৌজদারিতে কোনো মানে দ্বিতীয় রিভিশনের বিধান নাই। ফৌজদারিতে দ্বিতীয় আপিল চলে, দেওয়ানিতে চলে না। আর দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন চলে, কিন্তু ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন চলে না। দেওয়ানিতে রিভিউয়ের বিধান আছে, কিন্তু ফৌজদারিতে নেই। রিভিউয়ের বিধান নেই। দুইটা একটু পার্থক্য আমি বুঝিয়ে দিয়েছি। প্রধান বিচারপতি 6 জন সদস্য বিশিষ্ট বিধি প্রণয়ন কমিটি গঠন করবেন 123 অনুসারে। অধস্তন আদালতের ভাষা সরকার ঘোষণা করবে বা নির্ধারণ করে দিবেন 137। পুনরুদ্ধারের অর্থাৎ প্রত্যার্পণের জন্য নতুন মোকদ্দমা করা যায় না 144। আদালত ইচ্ছানুযায়ী সময় বৃদ্ধি করতে পারবেন 148। আদালতের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ার অফ সিভিল কোর্ট, সকল সিভিল কোর্টেরই কিন্তু ইনহারেন্ট পাওয়ার আছে, ছোট বড় সকল কোর্টেরই। জি কোন ক্ষেত্রে, টু ডু জাস্টিস অ্যান্ড টু আনডু ইনজাস্টিস, ন্যায় বিচার করতে এবং অন্যায় বা ইনজাস্টিস রোধ করতে, এই দুইটি ক্ষেত্রে 151 ধারায় আছে। কোন কোন ক্ষেত্রে, ন্যায় বিচারের স্বার্থে এবং কার্যধারার অপব্যবহার রোধকল্পে, একত্রে বিচার করার ক্ষেত্রে, অ্যানালোগাস হিয়ারিং যেটাকে বলা হচ্ছে, স্বপ্রয়োজনে আদেশ দান করা যায় 151 ধারার বিধান অনুসারে। রায়, ডিক্রি, আদেশসমূহ নিজস্ব উদ্যোগে বা আবেদন ক্রমে, নিজস্ব উদ্যোগে বলতে আদালত নিজেই অথবা যে কোনো পক্ষের আবেদন ক্রমে করণিক বা গাণিতিক বা আকস্মিক ভুল, বিচ্যুতি সংশোধন করতে পারবেন। 152 ধারায় সংশোধনের কথা বলা হচ্ছে। সংশোধন করার ক্ষমতা প্রকৃত প্রশ্ন বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে যে কোনো সময় খরচাসহ কার্যধারার ত্রুটি সংশোধন করা যায় 153। তাহলে কার্যধারার ত্রুটি সংশোধনের কথা বলা হচ্ছে 153 ধারায়, এবং রায়, ডিক্রি এবং আদেশ সংশোধনের কথা বলা হচ্ছে 152 152। ধারায়। দুইটা পয়েন্ট মনে রাখবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সবার পক্ষে বা এক বা এক ব্যক্তির প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দাখিল, জবাব দাখিল করা যাবে, মানে সকলের পক্ষে একজন মামলা আর্জি দাখিল করবে, সত্য পাঠে সই করবে, অথবা বিবাদী হলে সেও সত্য পাঠে সই করে সকলের পক্ষে জবাব দাখিল করতে পারবে। এটাকে আদেশ 1 বিধি 8 অনুসারে আমরা জানতে পাচ্ছি, রিপ্রেজেন্টেটিভ শুট। ভ্রান্তিভুক্তি বা অপসংযোগ এবং অসংযুক্তি, যেটাকে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার বলা হয়, মামলা ব্যর্থ হবে না। মামলা ব্যর্থ হবে না, মামলা ব্যর্থ হবে না মানে যদি মিস জয়েন্ডার হয়ে মামলা শুরু হয়ে যায় এবং নন জয়েন্ডারের মাধ্যমে মামলা শুরু হয়ে যায়, তারপরে পরবর্তীতে কেউ কি হতে পারবে, এখানে সংযুক্ত হতে পারবে বা যে নামটা
ভুলভাবে এসেছে, জি। সে ভুলটা সংশোধন করে তার নামটা বাতিল করেও দেওয়ার বিধান আছে। আচ্ছা। 1-9 জি বলা স্যার। হচ্ছে, তার মানে মিস জয়েন্ডার নন জয়েন্ডারের কারণে মামলা খুব একটা ক্ষতি হয় না, হবে। পরবর্তীতে সংশোধনের সুযোগ আছে। আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে, এটা বলা হচ্ছে ধারা 26-এ। আবার আদেশ 4-এর বিধি 1-এ সেটা রিপিট হয়েছে। আরজির অবিকল নকল মানে একটা ফটোকপি, প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা সংবলিত খাম পেশ করতে হয়, যেন এটা যারা মামলা দায়ের করে আমরা বাদী পক্ষকেই দিতে হয় আদালতে জমা, এবং সেটা বিবাদী বরাবর সমন পাঠানো হয়। আদেশ 4-এর জি। বিধি 1-এ আছে ব্যক্তিগত অর্থাৎ সরাসরি আদালতের স্টাফরা যাবে, যাদেরকে প্রসেস সার্ভার বা জারিকারক বলা হয়, তারা যায়, অথবা ডাকযোগে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমেও পাঠানো যেতে পারে, রেজিস্ট্রি ডাকযোগে। এছাড়াও বর্তমানে 2026-এর সংশোধনের পরে আমরা জানতে পারছি এসএমএস বা খুদে বার্তা, ভয়েস কল মানে সরাসরি মোবাইলে কল করে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসিং যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে, ইমো, এই ধরনের মেসেঞ্জার, এর মাধ্যমে বিবাদী বরাবর সমন প্রেরণ করা যাবে। আদেশ 5 বিধি 9, বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করা যাবে। আদেশ 5 বিধি 15 অনুসারে জারি করে কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর জারি প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ জারিকারক গিয়েছিলেন, জারি হয়েছে কিনা বা হয়নি, কিভাবে জারি হয়েছে, সেগুলো বিষয়ে তিনি যেই সমনটা ফেরত আসবে সেটার পেছনে সই করে জমা দিবেন। আদেশ 5 বিধি 19-এ বিকল্প জারি বা সাবস্টিটিউট অফ সার্ভিস লটকিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা জারি, এটার বিধান আছে আদেশ 5 বিধি 20-এ। প্লিডিংস অর্থ কি? আর্জি ও লিখিত জবাব লিখিত জবাব উভয়কেই বোঝাবে, যেমন প্যারেন্টস মানে বাবা মা উভয়কে বোঝায়, তেমনি প্লিডিংস মানে আর্জি মানে ও জবাব। বাদীর প্লিডিংস হচ্ছে আর্জি, বিবাদীর প্লিডিংস মানে লিখিত জবাব। বিবাদীর লিখিত লিখিত জবাব, জবাব। দুইটাকেই বোঝাবে। 6-এর বিধি 1-এ বলা হচ্ছে পক্ষ অথবা বিষয়ের সাথে পরিচিত বা জবাব বিষয়ে ওয়াকিবহাল, ওয়াকিবহাল মানে যিনি জানেন, জ্ঞাত ব্যক্তি প্লিডিং এর সত্যতা প্রতিপাদন বা সত্যপাঠ যেটা ভেরিফিকেশনে স্বাক্ষর করবেন, সেটা বাদী তার আর্জির শেষ পৃষ্ঠায় সত্যপাঠে স্বাক্ষর করবেন, বিবাদী তার লিখিত জবাবের শেষ পৃষ্ঠায় সত্যপাঠের সত্যপদ। অংশের নিচে স্বাক্ষর করবেন। আদেশ 6 বিধি 15, মামলার যে কোনো পর্যায়ে অপ্রয়োজনীয় কুৎসাজনক অংশটি প্লিডিংস কর্তন বা সংশোধনের আদেশ বা স্ট্রাক আউট করা যাবে। তাহলে আদালত যে কোনো পর্যায়ে অপ্রয়োজনীয় অংশ বা যেটা কুৎসামূলক অংশ সেটা কেটে দিতে পারে। আদেশ 6 বিধি 16, বা কর্তনের নির্দেশ এটা দিতে কি পারেন। আদালত স্বপ্রণোদিত হয়ে করবে না কোনো পক্ষের আবেদনে? আদালত স্বপ্রণোদিতভাবে করতে পারবেন, আবার কোনো পক্ষ যদি প্লিডিং সংশোধনের জন্য, এটা 6-16-তে আদালত নিজেই করবেন, আর 17-তে হচ্ছে আবেদন ক্রমে হবে। পড়ি তারপরে বুঝতে পারবেন। প্লিডিং সংশোধন প্রসিডিং এর যে কোনো পর্যায়ে, তবে বিচার শুরুর পর নয়, অর্থাৎ সাক্ষ্য শুরু হওয়ার পরে নয়, আগে আর্জি বা জবাব সংশোধনের আবেদন করা যাবে। বিলম্ব করার উদ্দেশ্যে আবেদন করলে অপর পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আদেশ 6 বিধি 17, আমরা সাধারণত আদেশ 6 বিধি 17 অনুসারেই প্লিডিং সংশোধনের আবেদন করে থাকি, অর্থাৎ পক্ষর আবেদন করতে পারবে 6-17 অনুসারে। ওকে। জি। আদেশের পর মানে 6-17-তে আদেশ করা মানে প্লিডিং সংশোধনের দরখাস্ত দেওয়া হলো, সেটা মঞ্জুর হলো, এখন আদালত বলবে দ্রুত সেটা সংশোধন করে একটা কি করেন, ফ্রেশ আর্জি দাখিল করেন। 14 দিনের মধ্যে প্লিডিং বা আর্জি জবাব সংশোধন করতে হবে। আদেশ 6 বিধি 18, 14 দিন সময় দেওয়া হচ্ছে মানে 2 সপ্তাহ। আমি সাধারণত যতগুলো প্লিডিং সংশোধন করেছি খুব কম ক্ষেত্রে সংশোধন করা লেগেছে আমার, কারণ খুব সতর্কভাবে আমি মামলা ফাইলিং করি বা লিখিত জবাব দিই।
তো দু একটাতে যে সংশোধন করা লেগেছে আমি সংশোধন করে নিয়ে ফ্রেশ আরজি রেডি করে তারপরে আদালতে 6:17 অনুসারে ঠিক। দরখাস্ত করি যে স্যার আমার লিখিত জবাব বা আরজির যে সংশোধন আমি দাবি মানে প্রস্তাব করছি সেটা এই জায়গায় এইভাবে সংশোধন চাচ্ছি এবং আমার ফ্রেশ আরজিটাও আমার রেডি আছে। আপনার চাইলে 14 দিন পরে না আমি আজকে সেটা জমা দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমার আচ্ছা আচ্ছা, একটু আমি অ্যাডভান্স। যেহেতু হ্যাঁ কাজে যেহেতু অ্যাডভান্স বা অগ্রিম করে রেখেছি এতে যে জায়গায় সংশোধন হওয়ার মতো নয় সেখানেও কি হয় অনেক সময় হয়ে যায়। যেমন আমরা এখানে দেখলাম যে বিচার শুরুর পর নয়, তবে আমি একটা মামলায় যেটা ঈদের আগে আমার সেটার ডিক্রিও আমি পেয়ে গেছি, বিচার শুরুর পরেও আমি কি করেছি সংশোধন করেছি। এটা একটা টেকনিক। বিচার শুরুর পরে আইনে আছে সংশোধন করা যায় না, কিন্তু আমি এমন ভাবে করেছি যে সেটা সংশোধন করার আদালত সুযোগ দিয়ে আছে আমাকে। কিভাবে? মামলাটা একটা ভাবে। মামলাটা একটা বড় মামলা এবং এটা একটা মানে পার্টিশন শুট বলতে ভাগ বাটোয়ারা মামলা, হ্যাঁ বাটোয়ারা মামলা। এই মামলায় আমি বাদী পক্ষ, তো আরেকজন লার্নেড সিনিয়র একজন এটা মামলা করেছিলেন, পরে এই মামলাটা আমার কাছে আসে, আমি শেষ পর্যন্ত পরিচালনা করি। তো আমি মামলা যখন গ্রহণ করি তো আমি তো লক্ষ্য করিনি যে আরজির কি অবস্থা, কিন্তু যখন সাক্ষী শুরু হবে 6 জন মামলার বাদী তারা কেউই শিক্ষিত নয়, তারা মানে কিছুই বলতে পারছে না। তো আমি সেই সময় মানে খুবই চিন্তিত হয়ে গেলাম যে এদের জবানবন্দি দিব কিভাবে। তারপরে আমি অপেক্ষা করি এবং টাইম পিটিশন দিতে থাকি। টাইম পিটিশন দেওয়ার কারণ আমি খুঁজে পেলাম হচ্ছে যে আরজির মধ্যে কিছুটা ভুল আছে, অর্থাৎ আরজির যে বর্ণনা এবং প্রার্থনায় যে চাওয়া হচ্ছে সম্পত্তির মোট পরিমাণের মধ্যে একটু পার্থক্য আছে, মানে হিসাব নিকাশে একটু সমস্যা আছে। মানে প্রার্থনায় চাচ্ছে যে এত শতক সম্পত্তি আমার দরকার, কিন্তু সেটা আবার বলা আছে মামলার ভেতরে কিন্তু সেটা মিলে না, একটু পার্থক্য আছে। তো আমি আদালতে সাক্ষী শুরু হয়ে গেছে একদিন, মানে 1 পেজ লেখাও হয়ে গেছে, তারপরে আমি এটা বুঝতে পারার পরে আদালতকে আমি বলি যে স্যার এই সমস্যা আছে আরজিতে, সংশোধন না করলে খুবই ক্ষতিগ্রস্ত হব। তখন আরজি সংশোধনের উনি দরখাস্ত মঞ্জুর করেন এবং ইন দ্য মিন টাইম কি হলো, এই 25 সালের সংশোধনীটা চলে আসলো, আমাকে আর মৌখিকভাবে জবানবন্দি দিতে হলো না। তারপর আমি করলাম কি, আচ্ছা আচ্ছা, স্যার প্রতিপক্ষ উকিল এখানে বাধা সৃষ্টি করেন স্যার? প্রতিপক্ষ উকিল বাধা সৃষ্টি করে লাভ হয়নি, আমার পক্ষে আসছে। এবং আচ্ছা, মাঝখানে কি হয়েছে, এই যে লিখিতভাবে জবানবন্দি দেওয়ার বিধান চলে আসলো এফিডেভিট মূলে, জি জি। তো এইটা আমি অ্যাডভান্টেজ পেলাম, লিখিত জবানবন্দি দিয়ে দিলাম। এবং আগে যিনি জবানবন্দি যেতটুকু দেওয়া হয়েছিল সেটা আমি কি করলাম, স্পান্স করে নিতে হলো, মানে সেটা বাতিলের আবেদন করলাম যে মৌখিক যতটুকু জবানবন্দি দিয়েছি সেটা বাতিল করে আমি এখন লিখিত জবানবন্দি দিতে চাচ্ছি। এবং আমি বাদীও পরিবর্তন করতে চাচ্ছি, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যিনি 2 নম্বর বাদীর যিনি একজন পুত্র আছেন উনি আবার শিক্ষিত, তো উনাকে আমি মামলায় সকলের পক্ষে এক মামলা নম্বর। পরিচালনা বাদী করে দিলাম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, যে ওনাকে যেন জেরা থেকে আটকাতে না পারে। এভাবে মামলাটা আমি ডিক্রি পেয়ে গেছি, ঈদের আগে ডিক্রি পেয়ে গেছি, ঈদের পরে আমি নকল তুলে দেব। তো এটা মানে আমার পক্ষে চলে আসছে এইভাবে টেকনিক্যালি। তো এই যে ওনাদের যে একজন শিক্ষিত ছেলে আছে এটা আমাকে কখনো প্রকাশ করেনি, পরে উনি একদিন হঠাৎ আমার কাছে আসে সাক্ষী শুরু হয়ে যাওয়ার পরে। তারপরে মাঝখান থেকে দুই দিক থেকে ওই ছেলেও আসলো, প্লাস এদিকে জবানবন্দি দেওয়ার যে বিধান সেটাও পরিবর্তন হলো। তো 2 in 1 আমি এখানে খুব দ্রুত আমি 21 সালের মামলা আমি 26 সালের রিমেডি পেয়ে গেলাম। আরজিতে বাদীর ও বিবাদীর নাম, ঠিকানা। আচ্ছা, আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, কেউ যদি জি। জবানবন্দি শুরু হয়ে যায় তো আমি সেটাকে জবানবন্দি কর্তন, জবানবন্দি যে আমি যতটুকু শুরু করেছি ততটুকু আমি বাতিল করতে চাচ্ছি, এই দরখাস্তকে কি বলা হয়, এক্সপান্স। যেমন পাঞ্চ মেশিন দিয়ে ফুটো করতে এক্সপার্ট। হয় না, তো এক্সপান্স জি জি। এক্সপান্স মানে যে জবানবন্দিটুকু দেওয়া হয়েছে সেটা আমি বাতিল চাচ্ছি, এটা হচ্ছে এক্সপান্স পিটিশন। হ্যাঁ, তো এক্সপান্স পিটিশন দিলে ওই জবানবন্দিটা বাতিল হয়ে গেল, তার মানে বিচার শুরু যে হয়ে গেছিল সেটা বিচার শুরুর আবার পিছনে চলে আসলো না। জি জি। তখন আপনি আরজি বা লিখিত জবাব সংশোধন করতে পারবেন পারবেন না? জি জি ঠিক। স্যার। এটা একটা কৌশল যে আমি বিচার শুরু হয়ে গেছিল সেটা বাতিল করে আবার বিচার শুরুর পিছনে নিয়ে গিয়ে আবার আরজি সংশোধন করতে পারবো। এটা একটা কিন্তু কৌশল, মানে আইনও থাকলো আবার আইনকে বাইপাস করা হলো।
আর যেহেতু বাতিল হয়ে যাচ্ছে, তার মানে বিচার শুরুই হয়নি, আবার নতুন করে হবে। হ্যাঁ, আবার পিছনে চলে গেল। শুরুটুকু তো আমি জি। বাতি দিয়ে দিচ্ছি, বুঝতে পারেননি? জি স্যার। আরজিতে বাদীর ও বিবাদীর নাম ঠিকানা, ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, এগুলো দিতেই হবে। ইমেল ঠিকানা যদি থাকে দিতে হবে, না থাকলে নাই। আদেশ ৭, বিধি ১। ঠিক আছে, এই যে মোবাইল নম্বর, ফোন আর জাতীয় পরিচয়পত্র, এনআইডি নাম্বার, এগুলো দেওয়া কম্পালসারি হয়ে গেছে এখন মামলা করার জন্য। আরজি খারিজ বা নাকচ বা প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট। প্লেন্ট। প্লেন্ট মানে আরজি। 4টি ক্ষেত্রে আরজি খারিজ হতে পারে। আমরা লিখিত লিখিত ব্যাসে কিন্তু 5টি ক্ষেত্রে দেখেছি, তাই না? কিন্তু আইনে আছে 4টি ক্ষেত্রে, আর একটা আছে হচ্ছে কেস লয়ে। যদি এমসিকিউ প্রশ্ন আসে আমরা 4টি ক্ষেত্রেই লিখবো, 5টি ক্ষেত্রে লিখবো না, মানে পূরণ করব না বৃত্ত। আদেশ ৭, বিধি ১১। কারণ প্রকাশ না করলে, মানে মামলা কি কারণে করলো, কজ অফ অ্যাকশন নাই। কম মূল্যায়িত, মামলার ভ্যালুয়েশন কম দেখানো হচ্ছে, কম মূল্যের স্ট্যাম্প দেওয়া হচ্ছে, এবং মানে কোর্ট ফি কম। কোনো আইন দ্বারা যদি বারিত হয়, যেমন তামাদি আইন সহ অন্যান্য কোনো আইনে যদি সেই মামলাটা বারিত হয়, সেক্ষেত্রে কিন্তু মামলা কি হয়ে যাবে, ডিরেক্ট রিজেক্ট হয়ে যাবে। আরজিতে কম মূল্যের স্ট্যাম্প থাকলে আদেশের 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করতে হবে, এটা বলা হচ্ছে 7-11তেই। যে কম মূল্য দেওয়া আছে সবই ঠিক আছে, কিন্তু মূল্য সংশোধন করে অতিরিক্ত যে মানে পর্যাপ্ত স্ট্যাম্প দিতে হবে, সেগুলো সরবরাহ করার জন্য সময় হচ্ছে 21 দিন, এটা কিন্তু আসে, হ্যাঁ। জি স্যার। সমন জারি 30 দিনের মধ্যে এবং অতিরিক্ত 30 দিন সহ মোট 60 দিনের মধ্যে লিখিত বিবৃতি অর্থাৎ জবাব দাখিল করতে হবে। ব্যর্থতায় মামলাটি একতরফা হয়ে যাবে। 8-1-এ আছে, জবাবে সুনির্দিষ্টপূর্ণ অস্বীকার থাকতে হবে। মানে লিখিত জবাবে বিবাদী বাদীর দাবিকৃত কোনো পয়েন্ট যদি অস্বীকার করতে চান, তাহলে সেইটা সুস্পষ্টভাবে অস্বীকার করতে হবে। সেক্ষেত্রে অনেকে করেন কি, বাদীর পুরো যে আরজি সেটাকে কপি পেস্ট করেন, মানে পুরোটাই আবার টাইপ করেন, টাইপ করে লিখে দেন যে বাদীর এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দফায় যা যা উল্লেখ করেছেন সবগুলোই বিবাদী কর্তৃক সম্পূর্ণরূপে অস্বীকার করা হইল। হ্যাঁ, এইভাবে আচ্ছা। লিখে দেওয়া হয়। তার মানে এটা সুনির্দিষ্টপূর্ণ অস্বীকার, প্রতিটা পয়েন্ট অস্বীকার করা হচ্ছে। জি। নচেত তা স্বীকার করা হয়েছে মর্মে গণ্য হবে। 8-5, অর্থের মামলায় অর্থাৎ মানি শুট লিখিত বিবৃতিতে দাবি সমন্বয় বা সেট আপের বিবরণ দিতে হবে। যদি সেট আপ করতে চাই, সেক্ষেত্রে বিবাদী সেট আপের দাবি তুলবেন, লিখিত জবাবে উল্লেখ করবেন। আরজি দাবি ও পাল্টা দাবির সমান ক্রিয়াশীল, তাহলে আরজিতে যেটা দাবি করা হচ্ছে সেই দাবি এবং লিখিত জবাবে যেটা দাবি করা হচ্ছে সেটা কিন্তু সমান ক্রিয়াশীল। তাহলে সিভিল মামলায় বাদী বিবাদী উভয় কিন্তু সমান স্ট্যাটাস সম্পন্ন, এবং উভয় আচ্ছা। পক্ষকেই কি করতে হয়, নিজ নিজ দাবি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কি করতে হয়, প্রমাণ প্রমাণ করতে হয়। করতে। আদেশ ৮, বিধি ৬। এফিডেভিট সহ 30 দিনের মধ্যে 1,000 টাকা খরচা সহ সরাসরি খারিজ রদের আবেদন করা যাবে। 9-এর বিধি এতে বলা হচ্ছে, মানে কোনো কারণে বাদীর মামলা খারিজ হয়ে গেছে, বাদী তো বিপদে পড়ে গেল, তাহলে 1,000 টাকা জমা দিয়ে একটা এফিডেভিট সহ ওই খারিজ আদেশের 30 দিনের মধ্যে আদালতে আসতে হবে। 9-এর এতে আছে। ওকে। জি। একই বিবাদী একাধিকবার একতরফা ডিক্রি রদ করতে পারবে না, আদেশ 9-13 এতে আছে। আর এফিডেভিট সহ 30 দিনের মধ্যে বাদী দিল 1,000, কিন্তু বিবাদীকে দিতে হবে 3,000 টাকা খরচা সহ সরাসরি একতরফা রদের জন্য আবেদন করতে হবে। তাহলে একতরফা যদি ডিক্রি হয়ে যায় 30 দিনের মধ্যে, ওই আদেশের কি করতে হবে, 30 দিনের মধ্যে 3,000 টাকা আদালতে জমা দিতে হবে এবং এফিডেভিট সহ আসতে হবে 30 দিনের মধ্যে। রদ এবং করার এই জন্য। 3,000 টাকা আবার বাদী পেয়ে যাবে, আর বাদীর 1,000 টাকা পাবে বিবাদী, তাই না? জি। আদেশ 9, বিধি 19-এ, সরি 13-এ। বিচার্য বিষয় স্ত্রীর 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ স্থির করতে হবে। 14-8, চূড়ান্ত শুনানি ইংরেজিতে প্রিয়াম্পটরি হিয়ারিং বা সংক্ষেপে পিএইচ বলা হয়।
এর পূর্বে খরচা ছাড়া প্রত্যেক পক্ষ খরচা ছাড়া 4টি করে। যারা পূর্বের আইন জানেন, নতুন আইন জানেন না, তারা জেনে রাখেন। অনেকে আবার আমার এই ইউটিউব ভিডিওতে কি করবেন, কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? যে স্যার এটা তো 6টি, আপনি ভুল করে 4টি দিয়েছেন। তো আগে 6টি ছিল, এখন 4টি। অনেকে আমার নোট পাওয়ার পরেও কিন্তু আমাকে কি করছে, মেসেজ করছে যে স্যার এখানে আপনি ভুল লিখেছেন। তার মানে তারা অ্যামেন্ডমেন্টটা এখনো পড়েইনি, জানেই না। জি জি তো অ্যামেন্ডমেন্টের পরে 6 হয়ে গেছে 4, এবং অন্যান্য অংশ ঠিক আছে। এবং কস্ট হচ্ছে 200 থেকে 1000 টাকা খরচা সহ। তিনটি মুলতবি, তিনটি করে মুলতবি পাবে, তার মানে খরচা সহ তিনটি তিনটি আছে, 17-এর একে বলা হচ্ছে। আর পিএইচ এর পর্যায়ে প্রত্যেক পক্ষ খরচা ছাড়া কোনো মুলতবি পাবে না, তার মানে পিএইচ মামলা সাক্ষী শুরু হয়ে গেলে আর খরচা ছাড়া ফ্রি ফ্রি কি পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না, তাহলে খরচা দিয়ে সময় নিতে হবে। এটা তিনটি করে, এখানেও কোনো সংশোধন হয়নি, আগেরটা আগের যেমন আছে তেমনই, তিনটি তিনটি। উভয় পক্ষ খরচা সহ আবেদন করলে, উভয় পক্ষ খরচা চাচ্ছে মানে টাইম চাচ্ছে, তাহলে খরচা উভয় পক্ষ দিতে রাজি আছে। এখন দুইজনকে যদি 1000 1000 2000 টাকা কস্ট করা হয়, তাহলে এই খরচাটি কে পেয়ে যাবে? সরকার পেয়ে যাবে। খরচাটি জি রাষ্ট্রের রাজস্ব খাতে জমা হবে। এখন যদি অপশন আসে যে এটা কে পাবে, একটা অপশন থাকলো সরকার, তাহলে রাষ্ট্রের রাজস্ব খাত মানে সরকার পাওয়া। জি এটাও জি কিন্তু বুঝিয়ে বলার কিছু নাই, তারপরেও বুঝিয়ে দিলাম, তাই না? জি স্যার। 17 একে বলা হচ্ছে। আবার অপশন থাকতে পারে বিচারক পাবে, পেশকার পাবে, তাহলে কিন্তু হবে না। এফিডেভিটের মাধ্যমে জবানবন্দি রূপে দাখিল করতে হবে। এফিডেভিটের মাধ্যমে জবানবন্দি রূপে দাখিল করতে হবে, তবে সাক্ষীকে মৌখিকভাবে জেরা করা যাবে। তাহলে জবানবন্দি কি? এফিডেভিটের মাধ্যমে লিখিতভাবে দাখিল করতে হবে। এটা আদেশ 18 বিধি 4 এতে এটা কিন্তু সংশোধন হয়ে আসছে, তাই না? জি চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর 120 দিনের মধ্যে শুধুমাত্র কার্য দিবস শুনানি সমাপ্ত করতে হবে। তার মানে আমরা বিচার শেষ করতে হবে 120 দিনের মধ্যে, এটা বলতে পারি। 18-19 চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে দৈনিক কার্যতালিকায় 10টির বেশি মোকদ্দমা রাখা যাবে না। আগে 5টি ছিল, ডাবল করা হয়েছে সংশোধনের মাধ্যমে। তারপরে অন্যান্য, এখানে কার্যতালিকায় চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারবেন সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে অন্যান্য পর্যায়ের মামলা সহ। আগে ছিল 100টি, এখন হয়ে গেছে 200টি। আর কার্যতালিকায় আগে ছিল 70টি, এখন 140টি মোকদ্দমার নিচে নেমে আসলে চূড়ান্ত শুনানির পর্যায়ে আরও মোকদ্দমা আনা যাবে। সবগুলোই 5 থেকে 10, 100 থেকে 200। আর এখানে 70 থেকে 140, ডাবল হয়ে গেছে। কোথায় আছে? আদেশ 18 বিধি 20। শুনানি সমাপ্ত হওয়ার পর তৎক্ষণাৎ বা 7 দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে হবে। তাহলে রায় ঘোষণা করার বিধান আমরা পাচ্ছি আদেশ 20 বিধি 1-এ, কিন্তু দুইটি বিধান, যে তৎক্ষণাৎ মানে যেই দিনকে শুনানি শেষ হলো, আর্গুমেন্ট হয়ে গেল, সেই দিনকেই রায় দিতে হবে, অথবা 7 দিনের মধ্যে। রায় ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে ডিক্রি পূরণ করতে হবে। রায় দেওয়ার পরে আদালত তো রায় দিল, ডিক্রি আবার লিখবে কে? ডিক্রি সেরেস্তাদার লিখবেন। তো সেরেস্তাদার আবার 7 দিনের মধ্যে দিবেন, কিন্তু বাস্তবে হয় না। টাকা পরিশোধের ডিক্রি জারিতে দায়ীকে সর্বোচ্চ 6 মাস অথবা অর্থ পরিশোধ না করা পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। এটা নতুন আইন আসছে। কারাগারে আটক রাখার ব্যয়ভার সরকার বহন করবে। আগে কিন্তু বাদীকে বহন করতে হতো, এখন সরকার বহন করবে। অর্থের আচ্ছা ন্যূনতম 25% অর্থ পরিশোধ করলে আবার জামিনে মুক্তি দেওয়া হবে। অবশিষ্ট অর্থ আবার 60 দিনের মধ্যে পরিশোধ করব বলে কি করতে হবে? বন্ড সম্পাদন করে মুক্তি পাবে। অঙ্গীকার দিতে হবে, তাহলে সে মুক্তি পাবে, না হলে না। তাহলে মুক্তি পাওয়ার শর্ত হচ্ছে 25% টাকা পরিশোধ করতে হবে, 1। 2 হচ্ছে আগামী 60 দিনের মধ্যে আবার বাকি টাকা দিয়ে দেব, 2। 3 নম্বর হচ্ছে বন্ড সম্পাদন করতে হবে এই মর্মে, তাহলে তাকে জামিনে মুক্তি দেবে। এটা নতুন বিধি, আদেশ 21 বিধি 30 এতে আছে। 3000 টাকা খরচা সহ 60 দিনের মধ্যে সরাসরি বিলুপ্তি বা খারিজ রোধের আবেদন করা যাবে। আদেশ 22 বিধি 9 এ। তাহলে এর আগে আমরা কিন্তু 1000 টাকার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু
ভিন্ন আদেশ, এটা আরেকটা আদেশ, সেখানেও খারিজ, এখানেও কিন্তু খারিজ। তো সেখানকার খারিজের ফ্যাক্ট ভিন্ন, এখানকার খারিজের ফ্যাক্ট ভিন্ন। কমিশন বিষয়ে আদেশ আছে 26 নং আদেশে। কত নং আদেশে কমিশন বিষয়ে বলা আছে, এইভাবে প্রশ্ন আসতে পারে। যে পক্ষের 26 নং। অনুরোধে বা হিতার্থে কমিশন দেওয়া হবে, সে পক্ষ কমিশনের খরচা আদালতে জমা দিবে। আগে জমা দিবে কমিশনের খরচা, তারপরে কমিশন নিয়োগ দেওয়া হবে। এটা বলা হচ্ছে 26-এর 15-তে। পরিধেয় বস্ত্র ও মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত 5,000 টাকা মূল্যের, তাহলে হয় 5,000 টাকা ক্যাশ অথবা 5,000 টাকা মূল্যের সম্পত্তির অধিকারী নয়, মানে 5,000 টাকা পর্যন্ত থাকলেও সে নিঃস্ব না, তবে 5,000 টাকা লেস অ্যামাউন্টের তার কাছে যদি কি থাকে, সম্পদ থাকে, সেক্ষেত্রে তিনি কি নিঃস্ব হিসেবে মোকদ্দমা রুজু করতে পারবেন। 33-এর 1। কৃষি দ্রব্য রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়, যেমন কৃষকের দখলে থাকা ফসল। 38-এর 12। তাহলে 38 আদেশে কি বলা হচ্ছে, রায়ের পূর্বে ক্রোক বা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, তাই না? জি স্যার। যে পক্ষের অনুরোধে, ভাইভাতে কিন্তু খুব আসে 38 এবং 39, এই দুইটা। রায়ের পূর্বে ক্রোক আচ্ছা। কত আদেশ, 38। যে পক্ষের অনুরোধে একতরফা বা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল, পরিশেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত হলে অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা পর্যন্ত আদেশ দেওয়া যাবে। 39 বিধি 5A। আমরা এছাড়া একটা কিন্তু টেম্পোরারি ইনজাংশন, পারপেচুয়াল ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, নেগেটিভ ইনজাংশন বা এগ্রিমেন্ট, এগুলো সম্পর্কে জানতে পারছি। আর জি এখানে স্যার। 39 অর্ডারে, আদেশ 39-এ শুধুমাত্র টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? জি। পার্মানেন্ট ইনজাংশন সম্পর্কে কিন্তু এখানে বলা নাই। ক্ষয়শীল পচনশীল সম্পত্তি অন্তর্বর্তী বিক্রয়ের জন্য আদালত আদেশ প্রদান করতে পারবেন। 39 বিধি 6। রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের বিধান আছে 40 নং আদেশে। এছাড়া একটা 44-এ যেটা আছে, তাই না? রাজস্ব জি স্যার। প্রদানকারী ভূমির বিষয়ে কালেক্টর রিসিভার নিযুক্ত হতে পারেন 40-এর 5-এ। মূল ডিক্রি হতে আপিল 41-এ। আপিলের ফরম স্মারকলিপি বা মেমোরান্ডাম আকারে আদালতে পেশ করতে হয়। 41-এর 'এ' বলা হচ্ছে সিভিল আপিল কিন্তু মেমো বা মেমোরান্ডাম অফ আপিলের মাধ্যমে একটা ফর্মালিটি মেনটেন করে দাখিল করতে হয়, কিন্তু ফৌজদারি আপিল পিটিশনের মাধ্যমে দাখিল করলেই হয়। আমরা লিখিত ব্যাচে মুসাবিদায় মাস্টার বলে একটা চ্যাপ্টার যুক্ত করেছি, সেখানে আমরা জানতে পারবো। আপিলে মুলতবি প্রত্যেক পক্ষ খরচা ছাড়া 3টি করে। এখানে আপিলে মুলতবি, মূল মামলায় কিন্তু না, জি। আপনারা আবার কনফিউজড হবেন না, হ্যাঁ। ওখানে ছিল 17 আদেশ, এটা কিন্তু 41 আদেশ। ও 200 থেকে 1,000 টাকা খরচা সহ কয়টি উল্লেখ নেই। আপিলে কয়টি মুলতবি খরচা সহ সেটা উল্লেখ নাই, কিন্তু খরচা ছাড়া মাত্র 3টি, 4টি না কিন্তু। কোনো আপিল একবারের বেশি কোন শুনানি করা যাবে না। শুনানির দিন উভয় পক্ষ গরহাজির থাকলে মামলার রেকর্ড অনুযায়ী তাৎক্ষণিক বা পরবর্তী তারিখে রায় প্রদান করতে হবে। আমার কাছে একটা মামলা আছে, 12 সালের মামলা, আপিল মামলা। সেটা অপরপক্ষ বারবার কিন্তু পুনরায় শুনানির জন্য আবেদন আবেদন দিতেই আছে, টাইম পিটিশন চলছেই। তো এখানে এই আইনটা হওয়ার পরে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, হ্যাঁ, জি। জি। লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, এই কারণে গাঢ় করা আছে। দেখেন, একবারের বেশি পুনরায় শুনানি করা যাবে না, এটা বলেই দিচ্ছে স্পষ্ট। কেউ যদি উভয় পক্ষ বা এক পক্ষ গরহাজির থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি তিনি কি দিতে পারেন, রায় দিয়ে দিতে পারেন। আপিলে আপিলের ডিক্রি হতে আপিলের যে বিধান সেটা 42। আদেশ হতে আপিলের বিধান 43 আদেশ। নিঃস্ব ব্যক্তির আপিল 44। 44। আর আপিল বিভাগে আপিল বিধান আছে 45-এ। 45। এগুলো এতটুকু মনে রাখলে হবে, এখানে ডিটেল জানার আমাদের খুব একটা দরকার নেই।